embryology is the branch of biology that studies the prenatal development of gametes, fertilization and development of embryos and fetuses. Prenatal মানে জন্মের আগে, বাচ্চার জন্মের আগে কি কি ডেভেলপমেন্ট হয়। বাচ্চা জন্মের আগেই সমস্ত ডেভেলপমেন্ট হয় আমরা জানি, অর্গান থেকে শুরু করে। এবং সেই সময় এই যে গ্যামেট অর্থাৎ আমাদের যে রিপ্রোডাক্টিভ সেল, সেইটার যে ডেভেলপমেন্টের প্রসেস, সেটা আজকের টপিক গ্যামেটোজেনেসিস। তারপর আগামীকালকের টপিক ফার্টিলাইজেশন, অর্থাৎ মেল আর ফিমেল গ্যামেট ইউনিয়ন হয়ে যে একটা নতুন জাইগোট অর্থাৎ নতুন একটা প্রাণ, একটা নতুন জীবন, একটা নতুন মানুষ যে তৈরি হবে, সেইটার এন্টায়ার প্রসেস আমরা এমব্রায়োলজিতে পড়ি। এবং তারপরে ফার্টিলাইজেশনের পরে যে এমব্রায়ো ফর্ম হলো এবং এমব্রায়ো ডেভেলপমেন্ট আর ফিটাসের ডেভেলপমেন্ট। এখানে হলো এমব্রায়ো হলো 3rd উইকের আগ পর্যন্ত আমরা আর কি এমব্রায়ো বলি। আর তারপরে 3rd থেকে 8th উইকে, 3rd থেকে 8th উইকে আমাদের সব এমব্রায়োনিক পিরিয়ড বলে। এখানে এই সময় অর্গান ডেভেলপমেন্ট হয়। এরপরে 9th উইক থেকে বার্থ পর্যন্ত আমরা ফিটাস বলি। এই জিনিসটা মনে রাখতে হবে যে এমব্রায়ো হলো 3rd থেকে 8th উইকের সময় ডেভেলপমেন্টের সময় এমব্রায়ো বলে, আর ফিটাস বলে হলো 9th উইক থেকে বার্থ পর্যন্ত। আর তারপরে যেহেতু রিপ্রোডাকশন, আমাদের প্রথমেই জানতে হবে যে রিপ্রোডাক্টিভ অর্গান কি কি আছে। মেলের প্রাইমারি রিপ্রোডাক্টিভ অর্গান হলো টেস্টিস, আর ফিমেলে হলো ওভারি। এইটার সাথে অনেকে অ্যাসোসিয়েটেড যে রিপ্রোডাক্টিভ অর্গান আছে, ধরেন সেকেন্ডারি রিপ্রোডাক্টিভ অর্গান, সেইগুলো কনফিউজ করে ফেলে। মেলের ক্ষেত্রে ধরেন আছে পেনিস, ফিমেলের ক্ষেত্রে ফেলোপিয়ান টিউব, ইউটেরাস, সার্ভিক্স, তারপরে আপনার ভেজাইনা। এইগুলো আপনারা অ্যানাটমির ইয়েতে মানে সফট পার্টে ডিটেইলে পড়বেন। সেইগুলো হলো মানে অ্যাসোসিয়েটেড আর সেকেন্ডারি রিপ্রোডাক্টিভ অর্গান। কিন্তু প্রাইমারি রিপ্রোডাক্টিভ অর্গান ছেলেদের ক্ষেত্রে অর্থাৎ মেলদের ক্ষেত্রে টেস্টিস, ফিমেলদের ক্ষেত্রে ওভারি। এটা সবসময় মনে রাখতে হবে, এটা যেন কনফিউশন না হয়। আর ম্যাচিওর জার্ম সেল অর্থাৎ গ্যামেট, যেটাই আসল রিপ্রোডাক্টিভ সেল, যেই দুইটা মিললে তারপরে নতুন জাইগোট হবে, যেটা না থাকলে যে নতুন একটা প্রাণ তৈরি করা সম্ভব না, সেটাই হলো ছেলেদের ক্ষেত্রে স্পার্ম, মেয়েদের ক্ষেত্রে ওভাম। এগুলো বেসিক কথা আপনারা জানেন আশা করি আগের থেকেই। আর আজকের টপিক যে গ্যামেটোজেনেসিস, এটা হলো দ্য প্রসেস অফ গ্যামেট ফর্মেশন, অর্থাৎ স্পার্ম আর ওভাম কিভাবে একদম ইনিশিয়াল সেল স্টেজ থেকে বিভিন্ন ধাপ এবং বিভিন্ন পরিবর্তন, বিভিন্ন সেল ডিভিশন পার হয়ে কিভাবে ম্যাচিউরড স্টেজে আসবে, সেটাই গ্যামেটোজেনেসিস। গ্যামেটোজেনেসিসের এবং শরীরের যে কোনো কিছু ডেভেলপমেন্ট বলেন, যে কোনো অর্গান, সেই সাথে গ্যামেটোজেনেসিসের জন্য দরকার হলো সেল ডিভিশন। সেল ডিভিশন আমরা ইন্টারমিডিয়েটে পড়ে এসেছি, 2 ধরনের আছে, মাইটোসিস, মিওসিস। আমরা ভালো মতোই আসলে ইন্টারমিডিয়েট সিলেবাস অনুযায়ী মাইটোসিস মিওসিসের ডিটেইল একদম আমরা পড়ি সব স্টেপ অনুযায়ী। মাইটোসিসের আমরা জানি যে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ থাকে। আর মিওসিসের 2টা স্টেপ থাকে, মিওসিস 1, মিওসিস 2। মিওসিস 1 এ জাস্ট ক্রোমোজোম নাম্বারটা হাফ হয়, এখানে কোনো ক্রোমোজোমের ডিভিশন হয় না। অর্থাৎ যদি 2n ক্রোমোজোম থাকে, সেটা n হয়ে ভাগ হয়ে যায়, মানে 2টা ডটার সেলের মধ্যে অর্ধেক নাম্বার ক্রোমোজোম ভাগ হয়। এবং মিওসিস 2 হলো আসলে মাইটোসিস ডিভিশন। তারপরে n কে আবার 2 ভাগ করে আবার 2টা ডটার সেলের মধ্যে যায়, তাহলে প্রতি ডটার সেল n পায়। তাহলে একটা মিওসিসে মানে একটা মাদার সেলের থেকে 2টা ডটার সেল আসবে। এই যে আমার এখানে ছবি আছে, এই যে আমরা এখানে আগে হ্যালো হাই লিখে রেখেছিলাম। তো এই যে এখানে আমরা দেখেন বলছি, এখানে আমরা হলো মিওসিস ডিভিশন দেখাচ্ছি। প্রাইমারি ওসাইট আর প্রাইমারি স্পার্মাটোসাইট, এখান থেকেই ফাইনালি আমাদের ম্যাচিউর ওসাইট আর স্পার্মাটিড আসবে। এই যে এখানে প্রথমেই একটা মিওসিস 1 এর মাধ্যমে এই যে একটা ডটার সেল আর একটা পোলার বডি তৈরি হয় ফিমেলদের ক্ষেত্রে, মেলদের ক্ষেত্রে 2টা স্পার্মাটিড তৈরি হয়। এখানে এই মুহূর্তে জানার দরকার যে এখানে ডিপ্লয়েড নাম্বারে থাকে ক্রোমোজোম, এখানে ডিপ্লয়েড অর্থাৎ 2n মানে 46টা ক্রোমোজোম থাকে। এখানে যে লেখা আছে দেখেন 46, তারপরেরটাই যেই n নাম্বার হয়ে যায়, অর্থাৎ অর্ধেক হয়ে যায়, যেটাই মাইটোসিসের সাথে পার্থক্য। মাইটোসিসে হলো মাদার সেলেও 2n থাকতো, ডটার সেলেও সবকটাতেই 2n থাকবে, কিন্তু এখানে এই যে 23 হয়ে গেল, আমার ছিল আগে 46, 23 হয়ে গেল।
এরপরে আবার সেকেন্ড মিওটিক ডিভিশন, অর্থাৎ মিওসিস 2 এর পরে দেখেন 23 থাকছে, মানে আর কমবে না, ওই এনটাই থাকবে, জাস্ট আরেকবার ডিভিশন হয়ে 4টা ডটার সেল হয়। সেইখানে পার্থক্য হয় হলো যে 22 প্লাস এক্স, ফিমেলদের ক্ষেত্রে সবই 22 প্লাস এক্স হয়, আর মেলদের ক্ষেত্রে স্পার্মে 22 প্লাস এক্স পায় 2টা ডটার সেল, আর 22 প্লাস ওয়াই পায় 2টা ডটার সেল। এইভাবেই মানে এই যে ডিটারমিনেশনটা হয়, যেটা ওয়াই পাচ্ছে সেইটা যদি আমার একটা ওভামের সাথে ফিউশন হয়, ফার্টিলাইজেশন হয়, তাহলে যে জাইগোটটা ফর্ম হবে সেটা জেনেটিক্যালি মেল হবে, অর্থাৎ তার ক্রোমোজোম নাম্বার হবে 46 প্লাস এক্স ওয়াই। আর যদি এক্স ক্রোমোজোমটা ফিমেলের ওভামের সাথে ইউনিয়ন হয় অর্থাৎ ফার্টিলাইজেশন হয়, তখন সেটা হবে 46 প্লাস এক্স এক্স, সেটা হবে জেনেটিক্যালি ফিমেল ক্রোমোজোম। সেটাই আমরা বলছি। এখন এখান থেকে একটা ইম্পর্টেন্ট জিনিস হলো মাইটোসিস কোন কোন সেলে হয় সেটা আপনারা একজন বলেন মাইক আনমিউট করে, যে মাইটোসিস আমাদের বডি কোন কোন সেলে মাইটোসিস হয়। সোমাটিক সেলস। হ্যাঁ, ঠিকই বলেছেন, সোমাটিক সেলসে মাইটোসিস হয়। and early stage of gametogenesis. হ্যাঁ, আর্লি স্টেজ অফ গ্যামেটোজেনেসিসটা হলো এই যে আমি এই স্টেজে আসার আগ পর্যন্ত, এটা তো আমাদের শরীরে প্রাইমারি যে স্টেজ সেলটা থাকবে গ্যামেটের, মানে আদি সেলটা গ্যামেট ডেভেলপমেন্টের আগে, সেটাতে একটা থাকলেই হবে না, সেটাও অনেক অনেক থাকতে হবে। তো অনেক অনেক থাকার পদ্ধতি হলো মাইটোসিস, অর্থাৎ একটা থাকলে তো আমি মাত্র 4টা পাবো তা তো হবে না, আমার ওভাম কয়েক হাজার থেকে, স্পার্ম মিলিয়নস এন্ড মিলিয়নস অফ থাকে, তৈরি হয়। কাজেই সেইগুলো তৈরি হয় যে প্রাইমারি স্পার্মাটোসাইট আর প্রাইমারি ওসাইট থেকে। প্রাইমারি স্পার্মাটোসাইট আর প্রাইমারি ওসাইট মাইটোসিস দিয়ে আগে ডিভিশন হয়ে, কিংবা তারা যে এই পর্যায়ে আসলো, প্রিমর্ডিয়াল অবস্থা থেকে এই পর্যায়ে আসলো, সেটা তারা মাইটোসিস দিয়ে অনেক নাম্বার ইয়ে করে তারপরে আসে। মিওসিস মাত্র সেল ডিভিশন প্রথম হয় এই যে প্রাইমারি স্পার্মাটোসাইট থেকে সেকেন্ডারি স্পার্মাটোসাইটে, এইটা আপনারা মনে রাখবেন। আর প্রাইমারি ওসাইট থেকে সেকেন্ডারি ওসাইটে, এইখানেই একমাত্র মিওসিস শুরু হয়। মানে সারা শরীরে যত সেল আছে এইখানে মিওসিস 1 আর মিওসিস 2 হলো এর পরের স্টেপে। সো এটা কি মনে রাখার ব্যাপার যে মিওসিসটা হয় হলো এই প্রাইমারি ওসাইট থেকে সেকেন্ডারি ওসাইট, আর প্রাইমারি স্পার্মাটোসাইট থেকে সেকেন্ডারি স্পার্মাটোসাইট। এটা আমাদের ভাইভাতে জিজ্ঞেস করবে, আপনার এমসিকিউতে আসবে, তারপরে রিটেন কোয়েশ্চেনে আসবে যে কোনখানে মিওসিস হয়। এটা আমি যে এখানে লিখে দিয়েছি যে ইন দ্য লেট স্টেজ অফ গ্যামেটোজেনেসিস পার্টিকুলারলি ফ্রম প্রাইমারি স্পার্মাটোসাইট অথবা ওসাইট থেকে সেকেন্ডারি স্পার্মাটোসাইট ওসাইট, এখানে আসলেই 2n নাম্বার অফ ক্রোমোজোম থেকে n নাম্বার ক্রোমোজোম হয়, অর্থাৎ ক্রোমোজোম সংখ্যা কমে গেল, যার কারণে মিওসিসকে রিডাকশনাল ডিভিশন বলে, মানে ক্রোমোজোম রিডিউস হয়ে গেছে অর্থাৎ কমে গিয়েছে, সেই জন্য রিডাকশনাল ডিভিশন। আর মাইটোসিস হলো ইকুয়েশনাল ডিভিশন, কারণ ক্রোমোজোম সংখ্যা মাদার সেলেও 2n থাকবে, ডিভিশনের পরে ডটার সেলেও 2n থাকবে। এইটুকু পর্যন্ত সবাই বুঝেছেন কিনা? যদি কেউ না বুঝে থাকেন প্রশ্ন করতে পারেন, আমি ওয়েট করছি একটু। আচ্ছা, আশা করি প্রশ্ন নাই। প্রশ্ন থাকলে অবশ্যই করবেন, পরে করলেও কোনো সমস্যা নেই। আমাদের এই যে সমস্ত যে স্পার্মাটোসাইট বললাম আমরা, স্পার্ম অথবা ওভাম, সেইগুলো আসবে কোথা থেকে? আমাদের যেমন বডি সব সেল প্রথম কোথা থেকে আসে? জাইগোট থেকে। সেরকম জাইগোটের থেকেই একটা সেলের ক্লাস্টার অথবা একটা লাইন তৈরি হয়, সেটা হলো প্রিমর্ডিয়াল জার্ম সেল। যেমন জাইগোট থেকে বডির সব সেল তৈরি হয়, সেরকম প্রিমর্ডিয়াল জার্ম সেলের থেকেই আমাদের আপনার ওসাইটও তৈরি হবে, স্পার্মেটোসাইটও তৈরি হবে, স্পার্ম তৈরি হবে, ওভাম তৈরি হবে। তো প্রিমর্ডিয়াল জার্ম সেলটা নিয়েই প্রথমে জানতে হবে। আগে প্রিমর্ডিয়াল জার্ম সেল জানার জন্য আমাদের একটু মানে অ্যাডভান্স জিনিস আগে জানতে হবে, যে মানে ফার্টিলাইজেশনের পরে যখন মানে জাইগোট ফর্ম হয়ে গিয়েছে, এমব্রায়ো ফর্ম হয়ে গেছে, সেইখান থেকে আসতে হবে। মানে এটা আর কি ওই যে ডিম আগে না মুরগি আগে সেরকমের মতো, আমার আগে জাইগোট ফর্ম হয়ে পরে এমব্রায়ো হলে সেখান থেকেই তো আমার প্রায় প্রিমর্ডিয়াল জার্ম সেল আসবে, আবার এই প্রিমর্ডিয়াল জার্ম সেল থেকে স্পার্ম ওভাম হয়ে আবার নতুন ফার্টিলাইজেশন হয়ে আবার একই এমব্রায়ো ফর্ম হবে। সেই জন্য আমরা আগে একটু জেনে আসবো
এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো সেকেন্ড উইকে এমব্রায়ো এরকম দেখতে থাকে, এরকম দেখতে হয়। তো আমরা জানি যে মানুষ অর্থাৎ ভার্টিব্রেটরা তিনটা জার্ম লেয়ার থেকে আসে, অর্থাৎ একটোডার্ম, এন্ডোডার্ম আর মেসোডার্ম মাঝখানে। তো আহ, থ্রি তিনটা লেয়ার তৈরি হওয়ার আগে প্রথমে আমাদের দুইটা লেয়ার থাকে। এই যে আপনারা দেখতে পাবেন, এই যে ব্লু লেয়ারটা হলো এপিপ্লাস্ট, আর নিচের লেয়ারটা এই যে ইয়েলো যে দেখা যাচ্ছে, অর্থাৎ এটা এই এই নীল সারফেসটার উল্টা পাশে, অর্থাৎ এই দিকে থাকবে এটা, এটা হলো হাইপোব্লাস্ট। এত ডিটেল বাকি স্ট্রাকচার গুলো আপনাদের দেখার দরকার নেই, শুধু এইটুকু দেখলেই হবে যে এখানে দুইটা লেয়ার আছে, এপিব্লাস্ট, হাইপোব্লাস্ট। এপিব্লাস্ট থেকে ম্যাক্সিমাম অন্যান্য সেল লাইন তৈরি হয়। তো আমাদের প্রিমোর্ডিয়াল জার্ম সেলও এপিব্লাস্ট থেকেই তৈরি হয়। এইগুলো এই এই ঘটনাটা ঘটে থার্ড উইক অফ ডেভেলপমেন্টে। কাজে আমরা এটা আরো মানে পরে আমাদের এই সেকেন্ড ক্লাসেও হবে না, পরে যদি কখনো ক্লাস নিতে পারি সেই সময় ওইটা পড়ানো হবে। তো এই এপিব্লাস্ট এইগুলো ফর্ম হবে এইখান থেকে। এই যে এই পুরো নীল যে স্ট্রাকচারটা দেখা যাচ্ছে এখানে সব কয়টাই কিন্তু ছোট ছোট সেল। এই সেলের এখান থেকে কিছু কিছু সেল, এই যে এটাকে বলে প্রিমিটিভ স্ট্রিক, লেখা আছে এই জায়গাটা, এই প্রিমিটিভ স্ট্রিক দিয়ে নিচের দিকে নেমে যায়, নেমে এসে এই যে এপিব্লাস্ট আর হাইপোব্লাস্ট তার মাঝখানে আরেকটা লেয়ার ফর্ম করে, সেইটাই আপনার পরে ওই যে মেসোডার্ম হয়। তো অত দূর যাব না, এই প্রিমিটিভ স্ট্রিক দিয়ে এইখানে যে এপিব্লাস্টের কিছু সেল, সেই সেলগুলো এই প্রিমিটিভ স্ট্রিকের ভিতর দিয়ে এসে এই এপিব্লাস্ট এবং হাইপোব্লাস্টের মাঝখানে অবস্থান করবে, এবং করার করার পরে আস্তে আস্তে সেইগুলো আমরা কোথায় যাবে সেইটা আমরা এর পরের ছবিতে দেখছি। যে পরে আমরা এটা এপিব্লাস্ট আর হাইপোব্লাস্ট এমব্রায়ো দেখেন অনেকখানি ফর্ম হয়ে গেছে, এটা আরো পরের কথা। এটা এই যে থার্ড উইক এখানে লেখা আছে, থার্ড উইক লেখা আছে, এমব্রায়ো পুরো ফর্ম হয়ে গেছে। সেই এপিব্লাস্ট আর হাইপোব্লাস্ট থেকে প্রিমোর্ডিয়াল জার্ম সেল ওই যে আসে, সেইগুলো এসে ইয়োক স্যাকে আসে। ইয়োক স্যাক একটা স্ট্রাকচার ফর্ম হয় থার্ড উইক অফ ডেভেলপমেন্টে। এটা যদি আপনারা কেউ আগে পড়ে থাকেন তাহলে জানবেন। ইয়োক স্যাকের ইয়োক স্যাকে এসে প্রিমোর্ডিয়াল জার্ম সেল এখানে আমাদের মানে মাইগ্রেট করে এখানে আসবে। এটা মাইগ্রেট করে এখানে আসে, এটা হলো আমাদের সেকেন্ড উইকের দিকে এখানে এসে এই যে এই জায়গাটায় অপেক্ষা করবে, এই যে এখানে মার্ক করা আছে। তারপরে হবে কি, এই প্রিমোডিয়াল জার্ম সেল এখানে বসে থাকলেই তো হবে না, কারণ আমাদের এই সেলগুলো যেগুলো যেহেতু এগুলো রিপ্রোডাক্টিভ সেল, এগুলো আমাদের রিপ্রোডাক্টিভ অর্গানে যেতে হবে। অর্থাৎ মানে ডেভেলপিং, তখনও অর্গান ফর্ম হয় নাই, তখন অর্গানও ডেভেলপ করছে, যেমন পুরো বডি ডেভেলপ করছে সেরকম। তো এই প্রিমোডিয়াল জার্ম সেল এই অর্গান থেকে এই দিকে এখানে আপনার রিপ্রোডাক্টিভ অর্গান অর্থাৎ গোনাড থাকবে। এইখান থেকে মাইগ্রেশন হয়ে ফোর্থ উইকে মাইগ্রেট করা শুরু করে, অর্থাৎ এমব্রায়োর বয়স যখন ফোর্থ উইক তখন এই প্রিমোডিয়াল জার্ম সেল ইয়োক স্যাক থেকে এইদিকে মাইগ্রেট করে আসা শুরু করবে ডেভেলপিং গোনাডে। এখানে আসতে আসতে তাদের ফিফথ উইক শেষ হয়ে যাবে। ফিফথ উইকে আসলে তারা তখন পুরোপুরি এই ডেভেলপিং গোনাডে এই জায়গায় থাকে। এখানে আপনারা পরে আরো ডিটেল স্ট্রাকচার পড়বেন, সেখানে আসে পৌঁছায়। তো এটাই হলো আমি এই যে এখানে লিখেছি, আপনারা দেখবেন যে ফোর্থ উইকে সেল ইয়োক স্যাক থেকে ডেভেলপিং গোনাডে যাবে আর অ্যারাইভ করবে এন্ড অফ দ্য ফিফথ উইক। এই প্রিমোর্ডিয়াল জার্ম সেলই নিজেদের নাম সংখ্যা বৃদ্ধি করতে করতে যাবে, অর্থাৎ মাইটোসিস করে তারা যখন এই যে ইয়োক স্যাক থেকে ডেভেলপিং গোনাডে যাচ্ছে, তখন তাদের যাচ্ছেও তো একটা তো যাবে না, এমনি আছে ধরেন 100 সেল আছে এখানে, সেটা বাড়তে বাড়তে 200 হবে, 300 হবে, মানে তারা মাইটোসিস করতে করতে সংখ্যাও বাড়তে থাকবে এবং তারা একসাথে মাইগ্রেট করে করে এখানে যাবে। তো এইটা এই যে এখানে দেখেন যে মাইটোসিস হচ্ছে, আমি যে আগে বলেছিলাম যে মাইটোসিস আর্লি স্টেজ অফ গ্যামেটোজেনেসিসে হয়, গ্যামেটোজেনেসিসের আর্লি স্টেজ কিন্তু এইটা একটা পার্ট। তো এখানে মাইটোসিস হয়ে হয়ে প্রিমোর্ডিয়াল জার্ম সেল তাদের নাম্বার ইনক্রিজ করতে করতে তারপরে গোনাডে এসে পৌঁছাবে। এইবার গোনাডে এসে পৌঁছানোর পরেই আমাদের ওজেনেসিস অথবা স্পার্মাটোজেনেসিস হবে। ওজেনেসিস হবে ফিমেলদের ক্ষেত্রে, যেহেতু আহ, মানে ওভাম তৈরি করা লাগবে। তো ওজেনেসিস এখানে আসার পরেই প্রিমোর্ডিয়াল জার্ম সেল গোনাডে এসে অ্যারাইভ করলো, ধরেন জেনেটিক ফিমেলের যে যাদের ওভারি তৈরি হচ্ছে সেখানে। এখানে এসে প্রিমোর্ডিয়াল জার্ম সেল আর এরকম থাকবে না, তারা ওই যে কন্টিনিউয়াস মাইটোটিক ডিভিশন করছে, এখানে দেখেন ছবি, এবং সাথে সাথে তাদের স্ট্রাকচারে বিভিন্ন চেঞ্জ আসবে সেই সেলের স্ট্রাকচারে, এবং সেলের স্ট্রাকচারে চেঞ্জ এসে তারা ডিফারেন্সিয়েট হয়ে হবে উওগোনিয়াম। এই উওগোনিয়াম থেকেই আপনার ইয়ে শুরু হলো ওজেনেসিস। এইবার এই উওগোনিয়াম
সম্পূর্ণ যত প্রসেস পার হয়ে একদম ফাইনালি যে ওভাম তৈরি করবে, আরো পরের স্টেপ অনেকগুলো পার হয়ে যে ওভাম তৈরি হবে, এই পুরো প্রসেসটাই হলো আপনার ওজেনেসিস। তো আমরা এখানে দেখলাম যে প্রিমোরডিয়াল জার্ম সেল মাইটোটিক ডিভিশনের মাধ্যমে নিজের সংখ্যা বৃদ্ধি করবে, তারপরে সেই ডিভিশনের সাথে সাথে একই সাথে কিছু ডিফারেন্সিয়েশন হয়ে, অর্থাৎ সেলের স্ট্রাকচার ফাংশন মানে অর্গানালি চেঞ্জ হয়ে টয়ে উওগোনিয়াম ফর্ম করবে, এবং তারপরে স্টেপ আমরা এই যে এখন পড়বো, উওগোনিয়াম থেকে প্রাইমারি ওসাইট হবে। তো আমরা বলি আগে, এই যে এখানে লেখা আছে দেখেন, the primary PGC হলো যে primordial germ cell that have arrived at the gonad of a genetic female differentiate into oogonia। এই যে differentiate অর্থাৎ হলো তারা নিজেদের স্ট্রাকচার চেঞ্জ করে oogonia হবে। এবার oogonia হলো আপনার oogonia মাল্টিপল টাইম মাইটোসিস করবে। এই যে আবার আপনাদের এক্সাম্পল আসলো যে আর্লি স্টেজেস অফ গ্যামেটোজেনেসিসে মাইটোসিস হয়। থার্ড মান্থ পর্যন্ত তারা নিজেদের কে মানে বারবার ডিভিশন করে করে একটা ক্লাস্টার অফ সেল ফর্ম করে ফেলবে। ওগোনিয়া অনেক অনেক সেল একসাথে ক্লাস্টারে থাকবে, এবং তারা সারাউন্ডেড থাকবে এরকম এপিথেলিয়াল সেল দিয়ে, ফ্ল্যাট এপিথেলিয়াল সেল দিয়ে। আমরা পরে ছবি আছে, বইয়ের ছবি, সেখানে যাচ্ছি, আমি একটু এখানে দেখায় নিলাম। এই এপিথেলিয়াল সেল গুলোকে বলে ফলিকুলার সেল। আর এক একটা এরকম অনেকগুলো ক্লাস্টার হবে, এক একটা ক্লাস্টার হয়তো এক একটা ওগোনিয়ার থেকে আসবে। আর ফলিকুলার সেল গুলো আসবে এই যে ওভারির যে সারফেস এপিথেলিয়াম, ওভারির ধরেন এই যে পরের ছবিতে আসি, এই যে ওভারির সারফেস এপিথেলিয়াম, সেইখান থেকে কিছু কিছু এসে এই যে ফ্ল্যাট এপিথেলিয়াল সেল ফর্ম করবে। এখানে যে মাসের হিসাব দেওয়া আছে, অত আপনাদের দেখা লাগবে না, অত মনে রাখা লাগে না। তো এখানে দেখেন যে এই যে ক্লাস্টার অফ সেল ফর্ম করেছে যে ওগোনিয়া, এখানে মার্ক করা আছে যে ওগোনিয়া। তারা বিভিন্ন ক্লাস্টার অফ সেল ফর্ম করে সব মাইটোসিস দিয়ে সংখ্যা বৃদ্ধি করে করে ক্লাস্টার বানাচ্ছে, আর সাথে তাদেরকে সারাউন্ড করে রেখেছে এই যে ফ্ল্যাট এপিথেলিয়াল সেল। এই ফ্ল্যাট এপিথেলিয়াল সেল গুলো কোথা থেকে আসছে? এই যে ওভারির সারফেস থেকে। এই যে দেখেন এখানেও আছে এই যে পাতলা, এইগুলো তারপরে এসে এখানে একটার সাথে আরেকটা জয়েন হয়ে হয়ে তারপরে আপনার এরকম সারাউন্ড করবে। আস্তে আস্তে হবে কি এরপরে আপনার প্রতিটা সেলের পাশে প্রতিটা ওগোনিয়া এরপরে আরো ডিফারেন্সিয়েট হয়ে প্রাইমারি ও সাইটে চলে যাবে। ওগোনিয়া নিজেদের সংখ্যা মাইটোসিস দিয়ে বাড়াতেই থাকবে, মাইটোসিস দিয়ে বাড়াতে বাড়াতে কিছু ওগোনিয়া আপনার মিওসিস শুরু করবে। এই যে এখানে লেখা আছে প্রাইমারি ওসাইট ইন ফার্স্ট মিওটিক ডিভিশন। পরের স্লাইডে যাচ্ছি। এই যে কিছু ওগোনিয়া আপনার মাইটোসিস করার পাশাপাশি মিওসিস করা শুরু করবে, কিন্তু মিওসিস পুরোটা কমপ্লিট হবে না। কিছু ওগোনিয়া মিওসিসে ঢুকবে ঠিকই, কিন্তু তারা প্রোফেজ মিওসিস ওয়ান এর, তাও আবার মিওসিস টু ও না, মিওসিস ওয়ান এর প্রোফেজ স্টেজে এসে আটকে যাবে। এই যে অ্যারেস্ট হয়ে যাবে, এই স্টেজটাকে বলবে প্রাইমারি ওসাইট। এই যে এখানে দেখেন ছবি দেওয়া আছে যে প্রাইমারি ওসাইট, এই যে প্রাইমারি ওসাইট, এই যে এটা প্রাইমারি ওসাইট ইন প্রোফেজ ওয়ান। এখানে প্রাইমারি ওসাইট এখানে বসে থাকলো আটকায়। আর ওইদিকে ওগোনিয়া তারা যেগুলো বাকিগুলো ওগোনিয়া আছে তারা তাদের সংখ্যা বৃদ্ধি করে আপনার 7 মিলিয়ন পর্যন্ত যেতে পারে, কিন্তু এতটা থাকবে না। আস্তে আস্তে পরে ওই ওগোনিয়া অনেক মরে যাবে, অনেক মরে যাবে, এবং প্রাইমারি ওসাইটও অনেকগুলো মারা যাবে। মরে যে সেভেন্থ মান্থে যে মেজরিটি অফ ওগোনিয়া আপনার আর থাকবে না, কিন্তু কিছু থেকে যাবে। আর প্রাইমারি ওসাইট যেগুলো বেঁচে গেল, প্রাইমারি ওসাইট কোনটা? যেগুলো ওগোনিয়া প্রোফেজে অফ মিওসিস ওয়ানে এসে আটকে গেছে, মানে মিওসিস ওয়ান শুরু করেছে কিন্তু প্রোফেজে এসে আটকে গেছে, সেইগুলো প্রাইমারি ওসাইট আমরা পাবো। তো সেভেন্থ মান্থের লাস্টে এসে আমাদের সব ওসাইটি, এই যে এখানে হলো সেভেন্থ মান্থের লাস্টে এসে সব ওসাইটি মিওসিস ওয়ানে এসে আটকে আছে, এবং সব কয়টারই পাশে দেখেন এই যে ফলিকুলার সেল, চ্যাপ্টা ফলিকুলার সেল দিয়ে আটকানো, এপিথেলিয়াল সেল দিয়ে সারাউন্ড করা। তো এই যে এই এপিথেলিয়াল সেল গুলো হলো ফলিকুলার সেল। এই মানে তখন এই পুরো স্ট্রাকচারটা, এই প্রাইমারি ওসাইট যেটা প্রোফেজ ওয়ানে অ্যারেস্ট হয়ে বসে আছে মিউসিসের প্রোফেজ ওয়ানে, আর সাথে এই যে ফ্ল্যাট এপিথেলিয়াল সেল যেগুলোকে ফলিকুলার সেল বলছি, এই পুরো স্ট্রাকচারটাকে আমরা বলবো প্রিমর্ডিয়াল ফলিকল। এটা আপনারা মনে রাখেন, কারণ এই পরের থেকে প্রিমর্ডিয়াল ফলিকল লাগবে। তো আমরা যে বলছি যে ফোর্থ মান্থ সেভেন্থ মান্থ উইক দিয়ে, এগুলো কিন্তু সব জন্মের আগে, এই যে ওভারসাইট বিফোর বার্থ, এইটা একটা মেজর ডিফারেন্স ছেলেদের সাথে। আপনাকে মনে রাখতে হবে যে ওভারসাইটের ডেভেলপমেন্ট বার্থের আগেই হচ্ছে,
মানে এখনো মেয়ে শিশু সে জন্মগ্রহণই করেনি, তার আগেই সবকিছু এগুলো মানে এই প্রসেসটা চালু হয়ে গিয়েছে। এখানে আমি সেটাই লেখাই যে ইচ প্রাইমারি ওসাইট ইজ সারাউন্ডেড বাই ফ্ল্যাট এপিথেলিয়াল সেল। এই ফ্ল্যাট এপিথেলিয়াল সেল গুলোই ফলিকুলার সেল। তো ফলিকুলার সেল পুরো স্ট্রাকচারটা একটা ইউনিটকে আমরা বলবো প্রিমোরডিয়াল ফলিকল, সেটাই এখানে লেখা। এরপরে প্রিমোরডিয়াল ফলিকল হলো আরো ডেভেলপমেন্ট হবে। প্রিমোরডিয়াল ফলিকল এরকম অবস্থাতেই থাকবে। এরপরে আমরা বার্থ পর্যন্ত প্রিমোরডিয়াল ফলিকল সব কটাই ওই যে মিওসিসের প্রোফেজ 1-এ থাকবে। এটা পিউবার্টির আগ পর্যন্ত মিওসিস কমপ্লিট হবে না, মানে বাচ্চা এরপরে জন্মগ্রহণ করবে, তার 10-12 বছর বয়স যাবে এবং সেই সব কয়টা সেলগুলো প্রাইমারি ওসাইট যেগুলো প্রিমোরডিয়াল ফলিকল ফর্ম করে বসে আছে, সেই যে মিওসিস 1-এ অ্যারেস্ট হয়ে আছে প্রোফেজে, সেই প্রোফেজেই বসে আছে এখনো। একমাত্র পিউবার্টি শুরু হলে তখন যে আপনার মিওসিস কমপ্লিট হবে এবং পরের ধাপে যাবে। সো এই যে এখন আমরা আসলাম নেক্সট স্টেজ ওজেনেসিসের, সেই বিফোর বার্থ হলো, তারপরে পজ ছিল বাচ্চা জন্মগ্রহণ করার পরে, যখন চাইল্ডহুডে ছিল অথবা ইনফ্যান্সিতে ছিল সেই সময়। এরপরে যখন পিউবার্টিতে আসলো তখন আবার ওজেনেসিসের এর পরের ধাপ শুরু হয়। তো বার্থে আসে ওই যে আমরা বললাম যে প্রোফেজ 1-এ মিওসিস 1 ইয়েতে ছিল। এখানে আরেকটু ডিটেইলে বলা আছে যে প্রোফেজ 1-এর মিওসিস 1-এর পরেও কিন্তু তারা মেটাফেজে যায় না, ডিপ্লোটিন স্টেজ ও প্রোফেজ 1-এ থাকে। আমরা ইন্টারমিডিয়েটে পড়েছিলাম ওই যে প্রোফেজ 1-এর বিভিন্ন ধাপ আছে, লেকটোটিন, জাইগোটিন, ডিপ্লোটিন, প্যাকাইটিন। সেখানে এই ডিপ্লোটিন স্টেজে ওরা বসে থাকে জন্মের পরে, পিউবার্টির আগ পর্যন্ত এটা কমপ্লিট হয় না মিওসিস। এটা কিভাবে হয়? সেটা হলো রেস্টিং স্টেজে ওই যে ফলিকুলার সেল আমরা বললাম যে ওসাইট, প্রাইমারি ওসাইট কে সারাউন্ড করে আছে যে ফ্ল্যাট এপিথেলিয়াল সেল গুলো, সেইগুলো যে আপনার আছে সেগুলোকেই আমরা ফলিকুলার সেল বলি। সেই ফলিকুলার সেল একটা ইনহিবিটর রিলিজ করে, ওসাইট ম্যাচিউরেশন ইনহিবিটর, অর্থাৎ ওসাইট যেন ম্যাচিউর না হতে পারে সেটাকে ইনহিবিট করে, সেটাকেই ওসাইট ম্যাচুরেশন ইনহিবিটর বলে। এটা ফলিকুলার সেল তৈরি করে, যার কারণে এই ইনহিবিটরটা তৈরি হওয়ার কারণে আপনার ওসাইট আর মিওসিস কমপ্লিট করতে পারছে না। এটাই পিউবার্টি পর্যন্ত এই ফলিকুলার সেল তৈরি করবে, অর্থাৎ আমার ওভারির ভিতরে হাজার হাজার কি মানে লক্ষ লক্ষ এই ওসাইট আছে, সবাই ওই প্রোফেজ 1-এর ডিপ্লোটিং স্টেজে চুপচাপ বসে আছে। এরপরে যখন পিউবার্টি আসবে তখন আমরা জানি যে কিছুটা আমরা পড়েছি যে ওভারিয়ান সাইকেল অথবা মেনস্ট্রুয়াল সাইকেল তৈরি হয়। তো পিউবার্টির সময় এটা স্টার্ট হয়। এটা হয় হলো ওভারির প্রতি মাসে একটা করে ওসাইট, মানে একটা করে ওভাম, সরি ওসাইট না, একটা করে ওভাম তৈরি করতে হয়। প্রতি মাসে একটা ওভাম রিলিজ হয় যেন সেটা ফার্টিলাইজ হয়ে হওয়ার পসিবিলিটি থাকে। তো একটা ওভাম তৈরি হওয়ার জন্য প্রতি মাসেই 15 থেকে 20টা ফলিকল ম্যাচিওর হওয়া শুরু করে। এই যে আমরা যে সব প্রিমোরডিয়াল ফলিকল যা আগে আমরা পেলাম, এই যে এগুলো সব তো আছে সেই ডিপ্লোটিন স্টেজে বসে আছে, কিন্তু এখান থেকে প্রতি মাসে 15 থেকে 20টা, এই ধরনের এই একটা দুইটা তিনটা এরকম চারটা, তারা এরকম 15 থেকে 20টা প্রতি মাসে ম্যাচিওর হওয়া শুরু করে। সেটাই হলো এই আপনার ওজেনেসিসের সেকেন্ড স্টেজ। এবং সেই ম্যাচিউরেশনের সময় কি কি হয় সেটা আমরা পড়বো। আমরা ছবি দিয়ে বুঝাই। এই যে প্রিমোরডিয়াল ফলিকল এখন আসে, ধরেন 15 থেকে 20টার মধ্যে এই এই একটাকে নিয়ে আমরা কাজ করব এখন। সে এখন ডেভেলপ হবে, কি কি স্টেজে যাবে সেটা আমরা দেখবো এখন। তো স্টেজে যাওয়ার এরপরে যে ফলিকলটা বড় হচ্ছে ধরেন সাইজে, সাথে সাথে ফলিকল বড় হওয়ার সময় কিছু কিছু চেঞ্জ আসে। এই যে দেখেন আমার যে ফ্ল্যাট এপিথেলিয়াল সেল ছিল ফলিকুলার সেল, সেগুলো কিউবয়েডাল হয়ে গেল। এই যে কিউবয়েডাল হয়ে গেল, কিউবয়েডাল হয়ে গেল এবং সাথে সাথে আরেকটা লেয়ার দেখেন, এইখানে একটা লেয়ার ছিল না, এখানে লাল দিয়ে এই লেয়ারটা দেখাচ্ছে, জোনা পেলোসিটা বলছে। এই জোনা পেলোসিটা কারা কারা বানালো? জোনা পেলোসিটা বানাচ্ছে এই যে ওসাইট আর এই ফলিকুলার সেল দুইজনে মিলে আপনার গ্লাইকোপ্রোটিন সিক্রেট করে, গ্লাইকোপ্রোটিন সিক্রেট করে এই জোনা পেলোসিডার লেয়ারটা বানাচ্ছে। এটা আপনার ওসাইটের প্রোটেকশনের জন্য। এবং জোনা পেলোসিডার আরো ফাংশন আছে আপনার ফার্টিলাইজেশনের সময়, সেটা আমরা পরে পড়বো। জোনা পেলোসিডা তৈরি হলো এবং সাথে সাথে কিউবয়েডাল সেল এক লেয়ার থাকলো না, অনেকগুলো লেয়ার, ধরেন এখানে 3টা দেখানো হয়েছে, 3টা ছাড়া 3টার থেকেও বেশি হতে পারে, 3টা লেয়ার বানালো, কাজে এটা স্ট্র্যাটিফাইড হলো। আমরা হিস্টোলজিতে পড়েছি যে স্ট্র্যাটিফাইড কলামনার এপিথেলিয়াম আছে, তারপরে স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম আছে। স্ট্র্যাটিফাইড মানে লেয়ার্ড, অনেকগুলো লেয়ার ফর্ম করবে।
তো এখানে এই যে ফলিকুলার সেল যেগুলো থাকে, যেগুলো চ্যাপ্টার থেকে কিউবয়েডাল হলো, তারপরে তারা এখানে বিভিন্ন অনেকগুলো লেয়ার ফর্ম করলো, তাহলে এই যে তারা স্ট্র্যাটিফাইড হলো। স্ট্র্যাটিফাইড হওয়ার পরে এই যে ফলিকুলার সেল আমরা যাদের বলতাম এই যে ফ্ল্যাট ফলিকুলার সেল, তাদেরকেই আমরা এখন বলবো গ্র্যানুলোসা সেল। গ্র্যানুলোসা সেল, এখানে এই যে ছোট ছোট সব এই প্রতিটা কিউবয়েডাল সেলকেই আমরা গ্র্যানুলোসা সেল বলবো। আর এই যে এখন আগে ছিল এটা প্রাইমারি ফলিকল, এখন যে এই স্টেজে আসলো অর্থাৎ আমার ভিতরে প্রাইমারি ওসাইট আছে, তারপরে জোনা পেলোসিডে একটা লেয়ার তৈরি হলো, আর গ্র্যানুলোসা সেল অর্থাৎ ফলিকুলার সেল কলামনার হয়ে তারপরে অনেকগুলো লেয়ার ফর্ম করে যে একটা স্ট্রাকচার বানালো, এই পুরোটাকে আমরা বলবো প্রাইমারি ফলিকল। প্রাইমারি ফলিকলের আরো কয়েকটা লেয়ার আসবে। প্রাইমারি ফলিকলটা কোথার কিসের মধ্যে আছে? আছেই হলো ওভারিতে, অর্থাৎ ওভারির মধ্যে কানেকটিভ টিস্যু আছে, আমরা জানি সব অর্গানেরই আপনার কানেকটিভ টিস্যুও থাকবে, আবার আপনার প্যারেনকাইমাল টিস্যুও থাকবে। ওভারির কানেকটিভ টিস্যু তখন আমাদের হলো গিয়ে এই যে আমরা এখানে লেখাই আছে ওভারির কানেকটিভ টিস্যু, এদের পাশে যখন মানে যেই জায়গাটায় আছে, ধরেন এই জায়গায় আছে ওভারির, তখন এইখানের আশেপাশের কানেকটিভ টিস্যু পাশে জড়ো হতে থাকবে, এই যে আমার প্রাইমারি ফলিকলের পাশে পাশে জড়ো হয়ে এই পুরো একটা লেয়ার তারাও তৈরি করবে। তারা তৈরি করে এটাকে বলবে, এই লেয়ারটাকে বলবে থিকা ফলিকুলি। এই যে থিকা ফলিকুলি, এই থিকা ফলিকুলি আবার ডিফারেন্সিয়েট হবে, ডিফারেন্সিয়েট হয়ে আপনার ইয়ে ফর্ম করবে থিকা এক্সটার্না, থিকা ইন্টারনা। অর্থাৎ মানে সামনেই ছবি আছে, আবার দেখাচ্ছি আমি। থিকা এক্সটার্না থিকা ইন্টারনা ফর্ম করবে, মানে থিকা ফলিকুলি দুই লেয়ারে ভাগ হচ্ছে, এক্সটার্না মানে বাইরের দিকে থাকবে, অর্থাৎ ধরেন এই যে এই বাইরের লেয়ারটা এইটা হলো থিকা এক্সটার্না, আর এটা হলো থিকা ইন্টারনা, দুইটা লেয়ার ফর্ম হবে। থিকা এক্সটার্না থিকা ইন্টারনার কাজ আছে, থিকা ইন্টারনা হলো গিয়ে আপনার আহ, বিভিন্ন এনজাইম হরমোন এগুলো সিক্রেট করবে, থিকা এক্সটার্না হলো কানেকটিভ টিস্যু একটা লেয়ার দিয়ে প্রোটেকশন দেওয়া। অর্থাৎ আমার মেইন এখানে টার্গেট হলো এই যে প্রাইমারি ওসাইট যে ভিতরে আছে এটারে প্রোটেকশন দেওয়া, সেটার জন্যই জোনা পেলোসিডে ফর্ম হয়েছে, তারপরে গ্র্যানুলোসা সেল এত 3-4টা লেয়ার ফর্ম করলো, আর থিকা ফলিকলি দুই ভাগ হয়ে থিকা এক্সটার্না আর ইন্টারনা ফর্ম করছে। এটা হলো এক্সটার্না আর ইন্টারনা, আমি এইভাবে লিখলাম ছোট করে। এটাই আমি এখানে লিখেছি, এই পুরো প্রসেস যেটা এতক্ষণ বললাম, যে ফ্ল্যাট ফলিকুলার সেল কিউবয়েডালে ট্রান্সফর্ম হবে, তারপরে স্ট্র্যাটিফাইড হবে অর্থাৎ অনেকগুলো মাল্টি লেয়ার্ড হয়ে গ্র্যানুল, তখন মাল্টি লেয়ার যখন হবে তখন প্রতিটা সেলকে ওই যে এই প্রতিটা সেলগুলোকে আমাদের গ্র্যানুলোসা সেল বলা হবে। তারপরে এই যে থিকা ফলিকলি ওভারির কানেকটিভ টিস্যু আশেপাশে, সেইগুলো মিলে কানেকটিভ টিস্যু গুলো থিকা ফলিকলি ফর্ম করবে। আর হলো জোনা পেলুসিটার কথা বললাম, যে গ্র্যানুলোসা সেল আর ওসাইট দুইজনে মিলে গ্লাইকোপ্রোটিন সিক্রেট করে, যেহেতু দুইটার মাঝখানে আছে এই যে গ্র্যানুলোসা সেল আর প্রাইমারি ওসাইটের মাঝখানে যদি এই দিক থেকে সিক্রেট করে আর এই পাশ থেকে সিক্রেট করে, তখন মাঝখানে যে একটা লেয়ার তৈরি হবে সেটাই হলো জোনা পেলুসিটা। এই সমস্ত চেঞ্জের মাধ্যমেই ওই যে প্রিমোর্ডিয়াল ফলিকল প্রাইমারি ফলিকলে আসলো, অর্থাৎ এই জিনিসটা এখন এই যে লাস্টের এটা প্রাইমারি ফলিকল, এই যে এখানে লেখা আছে। এবার এ পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? যদি থাকে, কোনো কনফিউশন থাকলে বলেন, তারপরে আমরা পরের স্টেজে যাব। সবাই বুঝেছেন? একটু রেসপন্স করেন, না হলে বুঝতে পারছি না। জি ভাইয়া বুঝেছি। আচ্ছা, তাহলে আমরা এরপরে তাহলে পরের স্টেজে যাই। তাহলে আমরা এখন এই পর্যন্ত কি পেলাম? আমরা পেলাম প্রাইমারি ফলিকল আসলো, ভাইয়া একটা আমাদের এই যে কোয়েশ্চেন, নামগুলো মনে রাখতে হবে। প্রিমোর্ডিয়াল ফলিকল থেকে প্রাইমারি ফলিকল পেয়েছি এখন। ভাইয়া একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলেন বলেন। ভাইয়া বলছিলেন যে প্রতি মান্থে একটা ওভাম ম্যাচিউর হওয়ার কথা, মানে বইয়েও সাধারণত এরকম দেখি, কিন্তু মাল্টিপল প্রেগনেন্সির ক্ষেত্রে তো তখন সাধারণত একাধিক ওভাম ম্যাচিউর হয়, তো এই জিনিসটা কেন সাধারণত বলা হয় না? মাল্টিপল প্রেগনেন্সি, তো এখানে কয়েকটা ব্যাপার আছে। আপনি কি মানে টুইন এর কথা জানতে চাচ্ছেন? জি ভাই, টুইন বা ট্রিপলেট এমন জানা, এমনটার আচ্ছা, কথা সেখানে বলছি। হলো গিয়ে আপনার ওভাম একের অধিক হয়তো ম্যাচিওর হতে পারে, কিন্তু আবার টুইনের অনেক ধরনের আছে। ধরেন আইডেন্টিক্যাল টুইন হলে
ওভাম একটাই তৈরি হয়েছে, সেই একটা ওভামই ফার্টিলাইজ হয়েছে, কিন্তু পরে ওই যে জাইগোট জাইগোট হয়ে করছে। ডিভিশনের সময় দুইটা আলাদা জাইগোট আপনার আলাদা এমব্রায়ো ফর্ম হয়ে যায়। কিন্তু আবার নন আইডেন্টিক্যাল টুইনে দুইটা ওভামই আসে, সেটা ধরেন আলাদা এক্সেপশনাল কেস, কিন্তু নর্মালি ইউজুয়ালি একটা করেই আপনার ওভাম ম্যাচিওর হবে প্রতি মাসে। সেটাই। আর কারো প্রশ্ন আছে কোনো? আচ্ছা, এই পর্যন্ত যদি বুঝে থাকি তাহলে আমাদের লাস্ট স্টেজ ছিল আমরা প্রাইমারি ফলিকল পেয়েছি। এবার প্রাইমারি ফলিকলের আরো ডেভেলপমেন্ট হবে। প্রাইমারি ফলিকলের নেক্সট স্টেজে আমরা হলো এই যে আমরা যে গ্র্যানুলোসা সেল পেয়েছিলাম পাশে, তাদের মাঝখানে ফ্লুইড অ্যাকুমুলেট হওয়া শুরু করবে। এই যে অলরেডি দেখেন এখানে ফ্লুইড অ্যাকুমুলেট হয়ে ফাঁকা হয়ে গেছে। ফ্লুইড অ্যাকুমুলেট হলে হবে কি, মানে জায়গাটা দখল করে নিচ্ছে পানি এখানে, যার কারণে এই যে সেল এক পাশে সরে যাচ্ছে। এই যে আপনার গ্র্যানুলোসা সেলগুলো আগে ধরেন পুরোটা ছিল, আমরা যেমন এখানে দেখে এসেছি, এই জায়গায় যদি ফ্লুইড অ্যাকুমুলেট করা শুরু করে সেটা এরকম জায়গা ফাঁকা হয়ে যাবে। তো এই ফাঁকা জায়গাটাকে আমরা বলছি অ্যান্ট্রাম। এই যে ফ্লুইড ফিল্ড স্পেসটাকে আমরা বলছি অ্যান্ট্রাম। অ্যান্ট্রাম প্রথমে এরকম ক্রিসেন্ট্রিক, অর্থাৎ ঈদের চাঁদের মতো এরকম থাকে, যে কোনো পাশেই হোক। তারপরে সেটা আরো যখন ফ্লুইড আস্তে আস্তে অ্যাকুমুলেট হওয়া শুরু করবে, সেটা বড় হতে হতে এই যে এরকম পুরো জায়গাটা জুড়ে যাবে। তো পুরো জায়গাটা জুড়ে গেলে আমরা এই স্টেজটাকে, যখন আমার অ্যান্ট্রামটা ক্রিসেন্ট্রিক শেপ অর্থাৎ চাঁদের মতো আছে, সেই স্টেজটাকে আমরা বলি ভেসিকুলার ফলিকল অথবা অ্যান্ট্রাল ফলিকল। অ্যান্ট্রাম থেকে অ্যান্ট্রাল ফলিকল, মানে এই যে এই জিনিসটাকে আমরা অ্যান্ট্রাল ফলিকল বলছি। এখানে মেইন পার্থক্যই হলো আমার ফ্লুইড অ্যাকুমুলেশন হচ্ছে আপনার গ্র্যানুলোসার সেলের মাঝখানে মাঝখানে। তো এখানে মেইন চেঞ্জ এইটাই, আর সেরকম কোনো চেঞ্জ নাই। আর সাথে সাথে এই ক্রিসেন্ট্রিক শেপে আছে অ্যান্ট্রাম। এরপরে যখন অ্যান্ট্রাম অনেক বেশি ফ্লুইড অ্যাকুমুলেট হয়ে যাবে, তখন এই যে বিশাল বড় একটা স্পেস ফর্ম হবে। এখানে ছিল চাঁদের মতো, এখানে পুরো জায়গাটাই জুড়ে চলে আসছে আপনার এই যে সেই ওসাইট, যেটা প্রাইমারি ওসাইট, সেটা এক পাশে ধাক্কা দিয়ে চলে আসছে কিউমুল, এই আপনার সম্পূর্ণ গ্র্যানুলোসা সেল চারিদিকে ছড়ায় গেছে। তো এই স্টেজটাকে বলবো আমরা ম্যাচিওর গ্রাফিয়ান ফলিকল। এই যে এটাকে বলবো গ্রাফিয়ান ফলিকল। এখন গ্রাফিয়ান ফলিকলের স্ট্রাকচারটা ভালো মতো জানতে হবে, যেহেতু এটা পরে আমার ওভিউলেশন সবকিছুতে আসবে। গ্রাফিয়ান ফলিকলের এখানে গ্র্যানুলোসা সেল তো সব জায়গায় আছে, যে এখানেও গ্র্যানুলোসা সেল। আমি কালারটা চেঞ্জ করে দিই, তাহলে হয়তো বোঝা যাবে। এই এটাও বোঝা যাচ্ছে না। আচ্ছা, এই যে গ্র্যানুলোসা সেল এখানে আছে, আবার এখানেও আছে, দেখেন ফ্লুইড অ্যাকুমুলেট হয়েছে ঠিকই, বিভিন্ন দিকে তারা সরে গিয়েছে। তো এই সব জায়গায় যেগুলো, সেইগুলো গ্র্যানুলোসা সেলই থাকবে, কিন্তু এই যে স্পেশাল জায়গাটুক, এই জায়গাটুক যেটা এই যে ওসাইটকে সারাউন্ড করে আছে, সেইখানের গ্র্যানুলোসা সেল গুলোকে বলে কিউমুলাস উফোরাস। এই যে এখানে নামটাই লেখা আছে, দেখেন, মানে এটা একটা বিশেষ নাম দিলাম আর কি আমরা, যেটা আপনার প্রাইমারি ওসাইটকে সারাউন্ড করে আছে, সেটাকে বলতেছে কিউমুলাস উফোরাস। আর এই যে অ্যান্ট্রাম থাকলো, আর কিউমুলাস উফোরাস থাকলো, আর সাথে এই যে থিকা এক্সটার্না ইন্টারনা, এখানে না এটা বইতেই আপনার ভুল লেখা, এই যে দেখেন থিকা ইন্টারনা বাইরে দিয়েছে, এক্সটার্না ভিতরে দিয়েছে, এটা বইয়ের লেখাই ভুল। এক্সটার্না হবে বাইরে, আর ইন্টারনা হবে ভিতরে। তো যাই হোক, আমার থিকা এক্সটার্না ইন্টারনাও আছে, আবার সাথে আপনার গ্র্যানুলোসা সেলের একটা লেয়ার আছে, অ্যান্ট্রাম আছে, আর এই যে এখানে কিউমুলাস উফোরাস আছে, আর ভিতরে তো জোনা পেলুসিডাও আছে, আবার প্রাইমারি ওসাইটও আছে। তাহলে এই এই পুরো স্ট্রাকচারটাকে আমরা বলতেছি গ্রাফিয়ান ফলিকল। তাহলে আপনারা একটু যদি নোট নিয়ে থাকেন তাহলে লিখে নেন গ্রাফিয়ান ফলিকলের স্ট্রাকচারে কি কি আছে। ভিতর থেকে বাইরে যদি আসি, তাহলে প্রথমেই প্রাইমারি ওসাইট, তারপরে হলো জোনা পেলুসিডা, এখনো আছে জোনা পেলুসিডা, এই যে লাল যে এটা দেখতে পান এখানে, সেটাই হলো জোনা পেলুসিডা। তারপরে হলো কিউমুলাস ওফোরাস, আমরা যে আঁকলাম ছবি, এই যে এই পাশের স্পেশাল গ্র্যানুলোসা সেল গুলো, কিউমুলাস ওফোরাস। তারপরে গ্র্যানুলোসা সেলের একটা লেয়ার, আর তারপরে থিকা ইন্টারনা, থিকা এক্সটার্না। এটা হলো গ্রাফিয়ান ফলিকলের স্ট্রাকচার। এটা জাস্ট হয়তো রিটেন টিটেনে কোথাও আসতে পারে, অথবা জিজ্ঞেস করতে পারে যে গ্রাফিয়ান ফলিকলের স্ট্রাকচারটা মানে বলো অথবা লেখো কি কি আছে। এটা আশা করি পারবেন, এই ছবিটা দেখলেই আপনার মানে নিজেই আপনি লিখতে পারবেন যে কি কি আছে। আমি তাও আবার আরেকবার বলে দিচ্ছি,
সেটা হলো ভিতরে প্রাইমারি ওসাইট, তারপরে এই যে লাল লেয়ারটা, লালটা জোনা পেলুসিডা, তারপরে কিউমুলাস ওফোরাস এই যে মার্ক করা আছে, আর এই যে এখানে গ্র্যানুলোসা সেল, মাঝখানে অ্যান্ট্রাম, অ্যান্ট্রামের ইয়ে মার্ক করা আছে, আর থিকা এক্সটার্না আর থিকা ইন্টারনা। এখানে এই যে উল্টা লেখা আছে বলেছি, থিকা ইন্টারনা ভিতরের লেয়ার, থিকা এক্সটার্না বাইরের লেয়ার, যে এক্সটার্না ইন্টারনা দিয়ে বোঝা যাচ্ছে। এটাকে ম্যাচিওর গ্রাফিয়ান ফলিকল বলে। এইবার আপনারা একটু মনে করেন যে সেই যে মিওসিস ওয়ানে আটকায় বসে ছিল সেই বার্থের থেকে প্রোফেজ ওয়ান এর ডিপ্লোটিন স্টেজে, এখনো কিন্তু ওখানেই বসে আছে, এখনো কোনো মিওসিস কমপ্লিট হয় নাই। কিন্তু এইবার হবে, এইবার হবে কি, এই যে প্রতি মাসে একটা করে ওভাম রিলিজ হয়, ওভাম রিলিজ হওয়ার প্রসেসটাকেই বলে ওভিউলেশন। ওভিউলেশনের ঠিক আগে দিয়ে মিওসিস ওয়ানটা কমপ্লিট হয়। এতদিন সেই যে জন্মের আগে থেকে মিওসিস ওয়ানে ঢুকে যে বসে আছে, সেই ধরেন 14-15 বছর বয়সে এসে প্রথম ওভামটা রিলিজ হলো, তাহলে এই ওভামটার মানে মিওসিস ওয়ানে ছিল 14-15 বছর বয়স। আবার আমরা জানি যে ওভিউলেশন অর্থাৎ ফিমেলদের রিপ্রোডাক্টিভ ইয়ার 45 বছর পর্যন্ত, কিংবা কোনো কোনো ক্ষেত্রে 49 বছর পর্যন্ত হয়। তো ওই যে লাস্ট যেই ওসাইটটা ওভিউলেশন হবে, তার তারও যে তার যে যখন তার ওভিউলেশন হবে তখন তার মিওসিস ওয়ান কমপ্লিট হবে। তাহলে সেই যে এই একটা সেল জন্মের আগের থেকে মিওসিস ওয়ানে বসে আছে, একদম লাস্টে যে মিওসিস ওয়ান কমপ্লিট হবে সেরকমও যেরকম আছে, আবার মাঝখানে যখন যেটা ওভিউলেশনে যাবে তাদের মিওসিস ওয়ান তখন কমপ্লিট হবে। তো এবার আমরা সেটাই আসবো, মিওসিস ওয়ান কমপ্লিট হয় হলো প্রি ওভুলেটরি গ্রোথ ফেজ বলে। আমি লেখাই আছে এখানে, বলবো এই যে প্রি ওভুলেটরি গ্রোথ ফেজটা হয় লিউটেনাইজিং হরমোনের মাধ্যমে। লিউটেনাইজিং হরমোন সিক্রেট হয় হলো আমাদের পিটুইটারি গ্ল্যান্ড থেকে। ও মানে ওভুলেশনের ঠিক আগে লিউটেনাইজিং হরমোন হঠাৎ করে মানে বেড়ে যায়, লিউটেনাইজিং হরমোনের লেভেল, এটাকে এলএইচ সার্জ বলে। এলএইচ সার্জের কারণে আমার এখানে ফাইনাল একটা গ্রোথ হবে, ফাইনাল গ্রোথটার সময় মিওসিস ওয়ান কমপ্লিট হবে। মিওসিস ওয়ান এই যে আমি লিখেছি মিওসিস ওয়ান কমপ্লিট হয়ে যাবে। তাহলে এই যে ছবি দেখেন, এইখানে যে আমরা ছোট করে দেখাচ্ছি আর কি, প্রাইমারি ওসাইটটা মিওসিস ওয়ান কমপ্লিট হওয়ার পরে এই যে এইটা একটা সেকেন্ডারি ওসাইট হলো, এই যে এই পুরোটা সেকেন্ডারি ওসাইট, আর একটা ছোট্ট পোলার বডি হয়। এই যে এইখানে একটা বড় সেল একটা ছোট সেল কেন হলো, এই সেকেন্ডারি ওসাইট সে সব একদম সাইটোপ্লাজম নিয়ে যায় আর পোলার বডিকে কিছুই দেয় না, খুবই অল্প একটু দেয়। দুইটারই নিউক্লিয়াস ধরেন আছে, তো এই পোলার বডি আস্তে আস্তে আপনার ডিজেনারেট হয়ে যাবে, ডিজেনারেট হয়ে যাবে, আর সেকেন্ডারি ওসাইট এখানে বসে থাকবে। তাহলে ওর মিওসিস ওয়ান কমপ্লিট হলে মাত্র দুইটা সেল এখন হলো, অর্থাৎ একটা সেকেন্ডারি ওসাইট আর একটা পোলার বডি। এবার যে মিওসিস যে কমপ্লিট করতে পারবে তা কিন্তু না, আবার সে অ্যারেস্ট হয়ে যাবে। এবার সেকেন্ডারি ওসাইট মিওসিস টু তে এসে অ্যারেস্ট হয়ে বসে থাকবে। মিওসিস টু কখনোই শেষ হবে না যদি না ওভাম ফার্টিলাইজ হয়। মিওসিস টু তে এসে মেটাফেজ স্টেজে বসে থাকবে ওভিউলেশন হওয়ার ঠিক 3 ঘন্টা আগে। অর্থাৎ এই যে আমার এই যে সেলটা ওভামের থেকে রিলিজ হয়ে ইউটেরাসে আসবে অথবা ফ্যালোপিয়ান টিউবে আসবে, তার ঠিক 3 ঘন্টা আগে মিওসিস টু শুরু হয়ে মিওসিস ওয়ান কমপ্লিট হয়ে মিওসিস টু শুরু হয়ে মেটাফেজে এসে আবার আটকায় যাবে, এবং 3 ঘন্টা আগে। এবং এই মিওসিস টু কখনোই শেষ হবে না, কখনোই কমপ্লিট হবে না যদি না ওসাইটটা ফার্টিলাইজ হয়। অর্থাৎ এই সেকেন্ডারি ওসাইটটা যদি ফার্টিলাইজ হয় তখনই একমাত্র মিওসিস টু কমপ্লিট হয়ে এই আমার মিওসিস শেষ হলো। তাহলে এটা আপনারা একটু খেয়াল করেন যে জন্মের আগের থেকে শুরু হয়ে মিওসিস শুধুমাত্র ওই যে একটা দুইটা যে ফার্টিলাইজ হলো, ধরেন কোন ফিমেলের লাইফ সাইকেল লাইফেই আপনার 2-3টা ওভাম ফার্টিলাইজ হলো, তাহলে ওই শুধুমাত্র 2-3টা ওভামেই মিওসিস কমপ্লিট হলো। আর বাকিগুলোতে মিওসিস ওয়ান এর ওই মিওসিস ওয়ান কারো কারো কমপ্লিট হলো যেগুলোর ওভুলেশন হচ্ছে, আর যেগুলোর ওভুলেশন হচ্ছে না সেখানে তাও হয় না। তাহলে এটা আমরা মনে রাখতে হবে, যদি ফার্টিলাইজ না হয় 24 ঘন্টার মধ্যেই আপনার এই যে সেকেন্ডারি ওসাইট যেটা বের হয়ে আসবে সেটা মারা যাবে, অর্থাৎ ডিজেনারেশন হয়ে যাবে ইয়ের মধ্যে, আপনার ফ্যালোপিয়ান টিউব ইউটেরাসের মধ্যে। সেটা আমাদের আসলে পরের দিনের টপিক, যে ওভিউলেশনের সময় কি হয়। ওভিউলেশনের সময় ওটা অনেক বড় জিনিস, সেটা এখানে আনলে আবার মাথা ইয়ে হয়ে যাবে, সেজন্য আমরা ওটা পরের দিন রেখেছি। কালকে আবার আমরা এটা রিভিউ করবো যে মিওসিস ওয়ান মিওসিস টু কোথায় শেষ হলো। আমাদের এখান থেকে মনে রাখার
ব্যাপার হলো এই যে এইটাই যে কোথায় কোথায় মিওসিস ওয়ান হলো কমপ্লিট হয়, কোন স্টেজে এসে আটকে যায়। তা আমাদের এখানে কয়েকটা স্টেজই আমরা পেয়েছি। একটা হলো প্রিমোডিয়াল ফলিকল। আবার আমরা আগের ছবিতে যাই একদম। প্রিমোডিয়াল ফলিকল থেকে প্রাইমারি ফলিকল, প্রাইমারি ফলিকল থেকে এই যে এন্ট্রাল ফলিকল, এটা এন্ট্রাল ফলিকলের থেকে একদম ম্যাচিউর গ্রাফিয়ান ফলিকল, এই যে লাস্টের এইটা গ্রাফিয়ান ফলিকল। এই গ্রাফিয়ান ফলিকলের থেকেই আপনার ওভিউলেশন হয়ে শুধু এই যে আপনার এই ওসাইটটা সাথে কিউমুলাস ওফোরাস বের হয়ে আসে, সেটা আমরা আগামীকালকে পড়বো। আর এই সময়ের মধ্যে মিওসিস ওয়ান কমপ্লিট হবে, কিন্তু মিওসিস টু কমপ্লিট হবে না। মিওসিস টু কমপ্লিট হবে শুধুমাত্র যদি ওসাইটটা অর্থাৎ সেকেন্ডারি ওসাইটটা ফার্টিলাইজ হয় তাহলে। আর যদি ফার্টিলাইজ না হয় তাহলে আমাদের সেকেন্ডারি ওসাইট যেটা ওভিউলেশনের মাধ্যমে ওভারি থেকে বেরিয়ে আসলো সেটা 24 ঘন্টার মধ্যে ডিজেনারেশন হয়ে যাবে। এইটুকু বুঝতে পেরেছি? কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আসসালামু আলাইকুম ভাই। জি বলেন। আচ্ছা ভাই, এখানে হচ্ছে আমরা দেখলাম যে এই সার্জের কারণে হচ্ছে আমাদের সেকেন্ডারি ওসাইটটা মায়োসিস ওয়ান থেকে মায়োসিস টু তে আসলো বা ম্যাচুরেশন হলো। জি, তো ভাই এটা হচ্ছে আমরা জানি যে প্রত্যেক প্রান্তে 15 থেকে 20টা ম্যাচিওর হওয়া শুরু করে এবং আলটিমেটলি একটা হচ্ছে ওভুলেশনের সময় যে রিলিজ হয়। তো এখন কথা হচ্ছে ভাই, এই একটা তো রিলিজ হচ্ছে যে কোনো একটা ওভারি থেকে, তা এইটা কিভাবে রেগুলেট করা হয় যে কোন সময় কোন ওভারি থেকে হবে বা কোন সাইকেলে কোনটা থেকে আসবে? এইটা হলে ধরেন একসাথে 15-20টা তৈরি শুরু হয় প্রতি ওভারিতে, যেটা সবার আগে যাবে আর যেটা আগে সবার আগে কম মানে ম্যাচিউর হবে। এক একটা স্পিড এক এক রকম হয়, যে সবার আগে ম্যাচিউর হতে পারবে সেই আপনার রিলিজ হবে। এইটাই মানে এটা খুব মানে মানে ডিফাইন করা নাই যে মানে কোনটা যে হবে সেটা বলা কেউই বলতে পারবে না যে কোন ওভারির কোনটা হবে। আপনার রাইট ওভারির থেকেও হতে পারে, লেফট ওভারির থেকেও হতে পারে, এটা যে কোনটা হবে এটা কেউ মানে বলতে পারবে না, মানে এটা পুরো র্যান্ডম। ওকে ভাই, থ্যাংক ইউ। জি। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? আর প্রশ্ন না থাকলে আমরা এবার ইয়েতে আসবো, স্পারমেটোজেনেসিসে। স্পারমেটোজেনেসিস এত কঠিন ব্যাপার না। স্পারমেটোজেনেসিস রিলেটিভলি অনেক সোজা। তো স্পারমেটোজেনেসিস আমাদের প্রথমেই একটা পার্থক্য খেয়াল করতে হবে যে স্পারমেটোজেনেসিস জন্মের আগে কোনো স্পার্মের ম্যাচুরেশন অথবা ডেভেলপমেন্ট হয় না। হয়তো ওই যে প্রিমোর্ডিয়াল জার্ম সেল থাকবে, ওই যে পিজিসি, সেটাও তো অবশ্যই থাকবে, যেটা ইয়ক স্যাক থেকে মাইগ্রেট হয়ে আপনার আমাদের টেস্টিসে ডেভেলপিং টেস্টিসে আসছে, সেটা থাকবে, কিন্তু কোনো জন্মের আগে কোনো রকমের প্রসেস সেটার মধ্যে হবে না। মানে স্পারমেটোজেনেসিস কিছুই সেখানে স্টার্ট হবে না, যেটা ও জেনেসিসে হয়েছিল। একটা জন্মের আগে একটা স্টেজ, সেটা তারপরে পজ ছিল চাইল্ডহুডে, আবার পিউবার্টিতে স্টার্ট হয়। আর ছেলেদের ক্ষেত্রে স্পারমেটোজেনেসিস এন্টায়ারলি পিউবার্টির সময় স্টার্ট হয়। এইটা আপনাদের সব কোয়েশ্চেনে মানে এমসিকিউ বলেন, রিটেন বলেন, ভাইভা বলেন, এমনকি মানে আপনার লাইফের জানার ব্যাপার এটা, মানে নলেজ রাখার ব্যাপার। আর আরেকটা ব্যাপার হলো এই যে ওজেনেসিস অর্থাৎ ওভিউলেশন একটা বয়সের পরে এসে বন্ধ হয়ে যায় ফিমেলদের, যেটাকে মেনোপজ বলে। আর ছেলেদের একদম ডেথ পর্যন্ত স্পারমেটোজেনেসিস কন্টিনিউ হইতে থাকে, অর্থাৎ রেগুলার নতুন স্পার্ম প্রোডাকশন হয়। এটাও আপনাদের জানতে হবে, ছেলেদের পিউবার্টি থেকে স্টার্ট হয়ে একদম ডেথ পর্যন্ত এই প্রসেস গুলো কন্টিনিউ হতে থাকে। তো আমাদের স্পারমেটোজেনেসিস এর ডেফিনিশন এখানে দেওয়া আছে যে ইজ দ্য প্রসেস বাই উইচ স্পারমেটোগোনিয়া আর ট্রান্সফর্মড ইনটু স্পারমেটোজোয়া। আচ্ছা, তাহলে আমাদের বার্থের সময় প্রিমোর্ডিয়াল জার্ম সেল থাকে, টেস্টিসে সেক্স কর্ডস নামক একটা স্ট্রাকচার আছে, পিল সেল হিসেবে দেখা যায়। আর তাদের সাপোর্টিং সেল থাকে আশপাশে, সেটা হলো সার্টোলিস সেল। ঠিক যেমন আপনার ইয়েতে ছিল ফলিকল, ফ্ল্যাট এপিথেলিয়াম ছিল ওভারিতে, যেটা আপনার ওভারি সারফেস এপিথেলিয়াম থেকে আসছিল, যেটাকে আমরা ফলিকুলার সেল বলেছিলাম। পরে আপনার সেটা ইয়ে হয়েছে, পরে সেটা আপনার ওই যে কি যে আপনার ইয়ে ফর্ম করলো, কিউবয়েডাল ফলিকুলার সেল ফর্ম করলো, তারপরে আস্তে আস্তে আপনার কিউমুলাস ওফোরাস হলো। সেরকম এখানেই আপনার সাপোর্টিং সেল গুলো আর ইয়ে টেস্টিসের সারফেস এপিথেলিয়াম থেকে আসবে, তাদেরকে বলে সার্টোলি সেল। আমি দেখাচ্ছি, এই যে এটা হলো গিয়ে মানে ইন্ট্রাইউটেরাইন অবস্থায় টেস্টিস, মানে টেস্টিস এখনো ডেভেলপ হয়নি। এইখানে দেখেন
আপনার এই যে সেক্স কর্ড, টেস্টিস কর্ড লেখা আছে না, এগুলো অর্থাৎ এই কর্ড মানে কি, মানে একটা তারের মতো, হ্যাঁ, যে তারটার মধ্যে এটা পার্থক্য হলো এটা একটা তার, এর ভিতরে কোনো টিউব না আর কি, ভিতরে কোনো হলো ইয়ে নাই, লুমেন নাই। লুমেন অর্থাৎ এই যে এরকম হলে লুমেন, ধরেন ভিতরে ফাঁকা জায়গা আছে, ভিতরে যাওয়া আসা করতে পারবে জিনিস, তা না, এই পুরোটা যদি সলিড থাকে সেটাকেই কর্ড বলে। তো আমার এখানে এই যে বিভিন্ন কর্ডের নাম আছে, ধরেন রেটি টেস্টিস কর্ড, তারপরে হর্সশু শেপ টেস্টিস কর্ড, এগুলো আপনার ধরেন টেস্টিসের ডেভেলপমেন্ট যখন পড়বেন তখন এগুলো ডিটেল জানতে পারবেন। আমি খালি এখানে ছবিটা দেখালাম যে কর্ডের স্ট্রাকচারটা কেমন থাকে। আর এই কর্ডটাই যখন আপনার পিউবার্টি হয় তখন এই কর্ড গুলোর মধ্যে লুমেন তৈরি হয়ে যায়, মানে তখন আর সেটা এরকম একটা সলিড স্ট্রাকচার থাকবে না, ভিতরে লুমেন হয়ে যায়, টিউব হয়ে যাবে। এই টিউবের নাম আমরা সবাই জানি, অ্যানাটমিতে পড়েছি অথবা পড়বো, সেটা হলো সেমিনিফেরাস টিবিউল। এই যে আমরা বললাম, অর্থাৎ এই যে সিক্স কর্ড অফ টেস্টিস অ্যাকোয়ার আ লুমেন, মানে তাদের ভিতরে লুমেন ফর্ম হলো, মানে তাদের ভিতরে একটা চ্যানেল ফর্ম হলো, সেটাই সেমিনিফেরাস টিবিউল হবে। আর সেটাই সেমিনিফেরাস টিবিউল হবে, যে পিউবার্টির আগে এটা হয় না। আর আমাদের স্পারমেটোজেনেসিস পুরোটাই হবে, মানে প্রসেসটা এই সেমিনিফেরাস টিবিউলের মধ্যে হবে। স্পারমেটোজেনেসিস এর প্রসেস আগেই বলেছি সোজা, সেটা আমরা এখানে এই যে এখন একটা ক্রস সেকশনাল ছবি আছে, এটা হলো যে প্রথম ছবিটা, এই যে এ, ফিগার এ হলো মানে একদম নিউ বর্ন বয়, যেহেতু আপনার পিউবার্টির আগে সেক্স কর্ডই থাকে, ইয়ে হয় না, আপনার সেমিনিফেরাস টিবিউল হয় না, সেরকমই এখানে আছে, ধরেন কোনো লুমেন নাই এর ভিতরে। ধরেন এখানে এই যে প্রিমোর্ডিয়াল জার্ম সেল আছে, আর আমরা যে বলেছিলাম ওই যে টেস্টিসের সারফেস এপিথেলিয়াম থেকে আমরা সাপোর্টিং সেল পেয়েছি, সেগুলোকে সার্টোরি সেল বলে, এই যে সার্টোরি সেল আছে, এরকম অবস্থায় থাকলো। পুরো পিউবার্টিতে আসলে এই যে এত বড় জায়গা হয়ে গেল, এই যে এত বড় জায়গা হওয়া মানে এখানে একটা লুমেন তৈরি হয়েছে। লুমেন তৈরি হলে এই যে এই পুরো হলুদ যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন, এই পুরোটাই একটা সার্টোরি সেল, পুরোটাই একটা সার্টোরি সেল, মানে বিশাল এক বড় একটা স্ট্রাকচার এই সার্টোরি সেল। এবং তার মধ্যেই দেখেন বিভিন্ন স্টেজে, প্রাইমারি স্পার্মাটোসাইট বলেন, সেকেন্ডারি স্পার্মাটোসাইট, ম্যাচিওর স্পার্মাটিড, ম্যাচিওর স্পার্ম, সবই আছে। আর এই যে সার্টোরি সেলের নিউক্লিয়াস, মানে আমার পুরো প্রসেসটা, স্পার্মাটোজেনেসিস পুরো প্রসেসটা হবে সেমিনিফেরাস টিবিউলের মধ্যে। আর আমাকে সাপোর্ট করবে, সাপোর্ট দিবে এই পুরো প্রসেসটাকে, সেটা হলো সার্টোরি সেল। কারণ নাহলে লুমেনের মধ্যে থাকলে যদি এমনি হয় তাহলে তো এটা এদিক সেদিক চলে যাবে। সেই জন্য সাপোর্টিং সেল হিসেবে সার্টোরি সেল থাকবে, যারা এই পুরো জিনিসটাকে এই যে একদম ধরে রাখবে, মানে এনগালফ করে রাখা যাকে বলে, সেই পুরো প্রসেসটা এর মধ্যে হবে। আচ্ছা, এখন স্পার্মাটোজেনেসিস স্টেপ গুলো আমরা ছবি দেখে বোঝার চেষ্টা করি। স্পারমাটোজেনেসিসে প্রথমে আমরা জানতে হবে, এখানে ছবিতে ওইটা নাই, আগে স্টেপটা আমি বলে দিচ্ছি। ওই যে প্রিমোর্ডিয়াল জার্ম সেল, প্রিমোর্ডিয়াল জার্ম সেল থেকে আপনার কিছু স্পার্ম, মানে এখানে ডিভিশন হবে এই একই রকম যেরকম করে ওজেনেসিসে ডিভিশন হয়েছিল। প্রিমোর্ডিয়াল জার্ম সেল ডিভিশন হয়ে আপনার স্টেম সেল তৈরি করবে, স্পারম্যাটোগোনিয়াল স্টেম সেল। আমি লিখে যাচ্ছি। স্টেম সেলের একটা বিশেষত্ব হলো, বডির যেখানে স্টেম সেল আছে, যে স্টেম সেল হলো আপনার যদি কোনো মানে অর্গান ড্যামেজ হয় অথবা ইয়ে হয়, ধরেন ব্লাডের কথাই বলেন, ব্লাড তো প্রতি মাসেই প্রতি 120 দিনে রেড ব্লাড সেল চেঞ্জ হয়। তো রেড ব্লাড সেল যদি একটা ডেফিনিট অ্যামাউন্ট থাকতো তাহলে তো সব শেষই হয়ে যেত। তো ওরকম রেড ব্লাড সেলের মানে প্রিমিটিভ স্টেজে স্টেম সেল থাকে, তারাই আপনার বিভিন্ন লাইনের ব্লাড সেল তৈরি করতে পারে, রেড ব্লাড সেল করতে পারে, ডাব্লিউবিসি করতে পারে। সেরকম এখানেও স্পারম্যাটোগোনিয়াল স্টেম সেল থাকে, তাদের থেকে এর পরের স্টেজে যায়। তো স্পারম্যাটোগোনিয়াল প্রিমোর্ডিয়াল জার্ম সেল পিউবার্টির সময় এসে স্পারম্যাটোগোনিয়াল স্টেম সেল ফর্ম করে, এটা হয় পিউবার্টির সময়। আর এই স্পারম্যাটোগোনিয়াল স্টেম সেল থেকে আস্তে আস্তে মানে একটা রেগুলার ইন্টারভেলে, সেটা মানে ইন্টারভেলটা সেরকম করে বই তৈরিতে কোথাও বলা নাই, মানে ডিভিশন হয়ে হয়ে আবার ডিফারেন্সিয়েশন মানে একটু চেঞ্জ হয়ে এই যে এইখানে আসে টাইপ এ ডার্ক স্পারমাটোগোনিয়া। এটা লেখাটা ছোট, আপনারা দেখার চেষ্টা করেন, আমি জুম করে দিলাম। টাইপ এ ডার্ক স্পারমাটোগোনিয়া ফর্ম করলো। তারপরে টাইপ এ ডার্ক স্পারমাটোগোনিয়া ডিভিশন চলতে থাকবে, মাইটোসিস চলবে এখানেও। এখানেও আপনার একটা ওই যে ইয়ে প্রশ্ন সুন্দর, ওই যে প্রথমে যে বলেছিলাম যে মাইটোসিস কোথায় হয়, আর্লি স্টেজে স্পারম্যাটোগোনিয়াতে হচ্ছে মাইটোসিস, হয়ে তারা টাইপ এ পেইল স্পারম্যাটোগোনিয়া ফর্ম হয়, অর্থাৎ ডার্ক ছিল পেইল হবে। এই ডার্ক আর পেইল এর ব্যাপারটা হলো মাইক্রোস্কোপের নিচে কিভাবে দেখা যাচ্ছে সেটা অনুযায়ী, মানে এটা লেখা, সেটা অনুযায়ী নামকরণ করা। তো
টাইপে মেল স্পার্মাটোগনিয়া দেখেন যে মাইটোসিসের মাধ্যমে নাম্বার ইনক্রিজ করেছে, নাম্বার ইনক্রিজ করে টাইপ অনেক নাম্বার ইনক্রিজ করবে, কিন্তু হঠাৎ করে এই যে লাস্ট যে ইয়ে হবে, যে এই ধরেন অনেক আস্তে আস্তে নাম্বার ইনক্রিজ করতে করতে টাইপ এ স্পার্মাটোগনিয়া এইটা লাস্ট, এই লাস্টটাই দেখেন টাইপ বি স্পার্মাটোগনিয়া হয়ে গেল। এই যে পরে এর প্রতিটার থেকে 2টা করে টাইপ বি স্পার্মাটোগনিয়া হয়েছে। এখানেও মাইটোসিসই চলছে, মাইটোসিস হয়ে টাইপ বি স্পার্মাটোগনিয়া, জাস্ট হয়তো আপনার মানে একটু স্ট্রাকচার অন্যরকম, সেই জন্য এটার নাম দিলাম টাইপ বি স্পার্মাটোগনিয়া। কিন্তু এখনো মাইটোসিসই চলছে, এখানে কোনো মিওসিস ডিভিশন হয়নি। টাইপ বি স্পার্মাটোগনিয়া ঠিক একইভাবে মাইটোসিসের মাধ্যমে এখনো মাইটোসিস হচ্ছে, হয়ে আমার প্রাইমারি স্পার্মাটোসাইট ফর্ম করবে। প্রাইমারি স্পার্মাটোসাইটের দেখেন অবভিয়াস স্ট্রাকচারাল চেঞ্জ হয়েছে, ধরেন এখানে যে নিউক্লিয়াস বড় হয়ে গিয়েছে, সেলটা অনেক বড় হয়ে গেল, সেটা হলো প্রাইমারি স্পার্মাটোসাইট। এবার প্রাইমারি স্পার্মাটোসাইটের পরে এবার আপনার বলেন যে এখন কোন ডিভিশন হবে, প্রাইমারি স্পার্মাটোসাইটের থেকে সেকেন্ডারি স্পার্মাটোসাইটে যাবে, এটাতে কোন ডিভিশন হবে? আপনারা একজন মাইক আনমিউট করে বলেন। মায়োসিস। হ্যাঁ, এখানে মায়োসিস হবে, খুবই ভালো। এই যে এইটাই আপনাদের মনে রাখার ব্যাপার, সবসময় মনে রাখবেন যে প্রাইমারি থেকে সেকেন্ডারি যাওয়া মানেই স্পার্মাটোসাইট হোক ওওসাইট হোক, এখানেই মিওসিস হবে। তো এখানে কিছু ব্যাপার আছে, মিওসিস হওয়ার আগে প্রাইমারি স্পার্মাটোসাইট অনেক দিন, 22 দিনের মতো, সেই ওই যে আমরা ওখানে যেমন পড়েছিলাম যে অ্যারেস্ট হয়ে বসে থাকে প্রোফেজে, এখানেও সে 22 দিনের মতো মিওসিসের প্রোফেজে অ্যারেস্টেড হয়ে বসে থাকবে। এখানে 22 দিন সে চুপচাপ বসে থাকবে। 22 দিন চুপচাপ বসে থাকার পরে র্যাপিডলি মিওসিস 1 কমপ্লিট করে ফেলবে, মিওসিস 1 কমপ্লিট করে সেকেন্ডারি স্পার্মাটোসাইট হবে। এখানে এই ইনফরমেশনটা একটু জরুরি যে মানে এরকম একটা 22 দিনের ব্যাপার আছে, তার মানে হলো গিয়ে এই 22 দিন পজ দিয়ে বসে থাকতেছে, এটা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন আপনার মনে রাখতে হবে। তা সেকেন্ডারি স্পার্মাটোসাইট হলো মিওসিস 1 হয়ে, এইবার সেকেন্ডারি স্পার্মাটোসাইট থেকে আপনার স্পার্মেটিড ফর্ম করবে। এখানে এখানে মিওসিস 2, আর কোনো এখানে পজ নাই। ওসাইটের যেরকম 2-3 বার পজ, ফার্টিলাইজেশন না হলে আর ইয়ে হবে না, মিওসিস 2 কমপ্লিট হবে না, সেরকম না। সেকেন্ডারি স্পার্মাটোসাইট থেকে আর্লি স্পার্মাটিড, স্পার্মাটিডে দেখেন আস্তে আস্তে এই যে স্ট্রাকচার স্পার্মের মতো ওই যে টেল টেল এরকম আসা শুরু হয়েছে, মানে অলরেডি একটা স্পার্মের ফর্মে চলে আসছে। সেটাই হলো মিওসিস 2 এর মাধ্যমে যখন সেকেন্ডারি স্পার্মাটোসাইট আর্লি স্পার্মাটিডে আসবে, সেটাকেই বলে হলো আপনার আর্লি স্পার্মেটিড ফর্মেশন। এখন এখানে আপনারা একটা জিনিস দেখেন যে এই সেলগুলো দেখেন সব কানেক্টেড, এই যে এমন না যে সেল পুরোটা ভাগ হয়ে এরকম পুরো আলাদা হয়ে যাচ্ছে, তা না। এই দেখেন এরকম ব্রিজ দিয়ে কানেক্টেড, অর্থাৎ সাইটোপ্লাজম গুলি সবই কানেক্টেড, খালি নিউক্লিয়াস এরকম ডিভিশন হয়ে হয়ে এরকম অনেকগুলো ফর্ম করছে, কিন্তু এই যে দেখেন ব্রিজ দিয়ে কানেক্টেড, এই ব্রিজ দিয়ে কানেক্টেড পুরো প্রসেসটা জুড়েই থাকবে। ঠিক যখন স্পার্ম হয়ে স্পার্মেটিড থেকে স্পার্ম হয়ে বের হয়ে চলে আসবে, তখন এই যে আলাদা আলাদা হয়ে গেল, তার আগ পর্যন্ত এই যে ব্রিজ দিয়ে কানেক্টেড, এটাকে বলে সাইটোপ্লাজমিক ব্রিজ। এটাও একটা মানে গুরুত্বপূর্ণ ইনফরমেশন, এটা জিজ্ঞেস করতে পারে যদি আপনি অনেক ভালো করেন আর কি পরীক্ষায়, এই যে বলার সময় তখন আপনাকে জিজ্ঞেস করবে যে এইখানে নিউক্লিয়াস ডিভিশন হচ্ছে, কিন্তু আপনার সাইটোপ্লাজম গুলো ইনিশিয়ালি সবই কানেক্টেড থাকে, পরে যে সাইটোপ্লাজম এই পুরো স্ট্রাকচারটা থেকে এই যে স্পার্ম বের হয়ে আসবে। তো এই যে আমার জেনেসিস আমি বললাম যে আগেই, যে স্পার্মেটোজেনেসিস অনেক সোজা। দেখেন যে মিওসিস 2 এর মাধ্যমে আর্লি স্পার্মেটিড হয়ে লেট স্পার্মেটিড হয়ে স্পার্ম ফর্মেশন হয়ে গেছে, কিন্তু এখানে আরেক কিছু ব্যাপার আছে, এটা রেগুলেশন হয় কিভাবে। এই যে আমি সেখানে একই ছবি, এই যে টাইপ বি স্পার্মেটোগোনিয়াম থেকে মাইটোসিস দিয়ে রেস্টিং প্রাইমারি স্পার্মেটোসাইট, যারা ওই যে প্রোফেজে আপনার 22 দিন থাকে, সেটাকেই বলে রেস্টিং স্পার্মেটোসাইট। 22 দিন প্রোফেজ 1, এরপরে ফার্স্ট মিউটিক ডিভিশন যেটা বললাম, আপনারাই বললেন প্রাইমারি স্পার্মেটোসাইট থেকে সেকেন্ডারি স্পার্মেটোসাইট, তারপরে সেকেন্ড মিউটিক ডিভিশন, সেকেন্ডারি স্পার্মেটোসাইট থেকে স্পার্মেটিড হলো। এখানেও রেগুলেশনের জন্য হরমোনের দরকার, লিউটেনাইজিং হরমোন, যেমন ফিমেলদেরও ওই যে আপনার ওভুলেশনের ঠিক আগে এলিচ সার্জ হয়, কাজে লিউটেনাইজিং হরমোন ছেলেদের ক্ষেত্রেও জরুরি। লিউটেনাইজিং হরমোন হলো টেস্টিসে একটা সেল আছে লিডিক সেল, তাদের সাথে বাইন্ড করে, তাদের সাথে বাইন্ড করলে তখন এই লিডিক সেল টেস্টোস্টেরন প্রোডাকশন করে। আপনারা জানেন যে মেলদের টেস্টোস্টেরনের কারণেই মেলদের আপনার রিপ্রোডাক্টিভ সিস্টেমও আলাদা এবং
আপনার বডি স্ট্রাকচার আলাদা, মানে সব, মানে যে মেল আর ফিমেলের যে মেইন ডিফারেন্স আসে সেগুলো এই টেস্টোস্টেরনের কারণে। তাহলে এটা লিডিক সেল অফ টেস্টিস, তারা এটা প্রডিউস করে। এই টেস্টোস্টেরন, ওই যে আমরা যে সার্টোরি সেল যে আপনার সাপোর্ট দিচ্ছে এখানে ছবি দেখেছিলাম, তাদের সাথে বাইন্ড হয়। আর যেহেতু সার্টোরি সেলের মধ্যেই আমার প্রাইমারি স্পার্মাটোসাইট আছে, তাদেরকে তখন সার্টোরি সেল সিগন্যাল দিয়ে বলে যে ঠিক আছে, তোমরা এবার স্পার্মাটোজেনেসিস করে স্পার্ম ফর্ম করো। কাজে টেস্টোস্টেরন না হলে স্পার্মাটোজেনেসিস হবে না। আর লিউটেনাইজিং হরমোন না থাকলে লিডিক সেল টেস্টোস্টেরন প্রডিউস করতে পারবে না। এইটা হলো একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, এটা জানতে হবে। আর ফলিকল স্টিমুলেটিং হরমোনও এখানে জরুরি। আমার যে টেস্টিসের ভিতরে বিভিন্ন ফ্লুইড দিয়ে সিমেন্ট ফর্মেশন হবে, সিমেন্টের অন্যান্য কম্পোনেন্টও আছে, ধরেন প্রোস্টেট থেকে আসে বা কিছু, কিন্তু যে টেস্টিকুলার ফ্লুইড প্রোডাকশনের জন্য ফলিকল স্টিমুলেটিং হরমোন দরকার হয়। এই দুইটা জিনিস আপনারা, এই যে আমি লিখে রাখতে পারেন এখান থেকে। এইবার আসবে স্পার্মেটোজেনেসিসের গুরুত্বপূর্ণ জিনিস, যেটা আমাদের পরীক্ষায় আসবে সবসময়, সেটা হলো স্পার্মিওজেনেসিস। স্পার্মিওজেনেসিস হলো এই যে দ্য চেঞ্জেস রিজাল্টিং ইন ট্রান্সফরমেশন অফ স্পার্মাটিড ইনটু ম্যাচিউর স্পার্মাটোজোয়া। অর্থাৎ আমরা যে ছবিতে দেখলাম, পরে এই ছবি আছে, যে চেঞ্জের মাধ্যমে ওই যে গোলা গোলা ছিল সেল, সেইগুলো যে আপনার এরকম সুন্দর স্ট্রাকচার ফর্ম হবে, সেটাকেই বলে স্পার্মিওজেনেসিস। সেই প্রসেসটাকে, এখানে 4টা প্রসেস হয়, মানে 4টা চেঞ্জ হয়। সেটা হলো প্রথমে অ্যাক্রোজোম ফর্ম হয়। অ্যাক্রোজোম হলো একটা ক্যাপ লাইক স্ট্রাকচার। ধরেন এই যে নিউক্লিয়াস আছে এই প্রাইমারি স্পার্মাটোসাইটের, তার মাথায় একটা টুপির মতো নিউক্লিয়াসের 2/3 অথবা 1/3 এরিয়া দখল করে, মানে মাথার উপরে যেরকম টুপি থাকে সেরকম টুপির মতো একটা স্ট্রাকচার ফর্ম করবে। এটাকে বলে অ্যাক্রোজোম। অ্যাক্রোজোমটা আসে যে গলজি ম্যাটেরিয়াল থেকে। অ্যাক্রোজোমের কাজ আছে, সেটার কারণে অ্যাক্রোজোম ফর্ম হয়। অ্যাক্রোজোমের কাজ হলো, অ্যাক্রোজোমের মধ্যে বিভিন্ন এনজাইম থাকে। যখন ফার্টিলাইজেশন হবে, তখন ওই যে আপনার ওসাইটের ভিতরে অথবা ওভামের মধ্যে যে ঢুকবে, এতে ইচ্ছা মতো এমনি ঢুকে যেতে পারবে না, কারণ আমরা তো দেখে আসলাম যে ওভামের কতগুলো লেয়ার, টিকা এক্সটার্না ইন্টারনা, তারপরে সেইখান থেকে বের হয়ে যখন ওসাইট, যখন ওভুলেশন হয় তখন কিউমুলাস ওফোরাস থাকে, জোনা পেলুসিডা থাকে, তারপরে ওসাইটের মেমব্রেন থাকবে। তো সব কয়টা তো এত ইজিলি পার করে যেতে পারবে না, সেই জন্য কিছু এনজাইম লাগবে। এনজাইম দিয়ে ওই সেলগুলো ওখানে ডিগ্রেড করে, অথবা সেলের ভিতরে যে কানেকশন আছে সেগুলো ভেঙে ভেঙে ঢুকবে। সেই এনজাইম গুলোই থাকে অ্যাক্রোজোমের ভিতরে। সেই জন্য অ্যাক্রোজোম তৈরি হওয়াটা এই যে স্পার্মিওজেনেসিসের প্রথম একদম এবং খুবই গুরুত্বপূর্ণ স্টেপ। এবং সেকেন্ড হলো আমার শেডিং অফ সাইটোপ্লাজম। মানে এখানে দেখেন বিশাল বড় সেল, তার মধ্যে কত সাইটোপ্লাজম, এত বড় একটা জিনিস মুভমেন্ট করা তো খুব মুশকিল। আপনারা জানেন যে স্পার্ম মুভ করে এক জায়গা থেকে, মানে ওভারের ভিতর দিয়ে মুভ করে যাবে, এবং মেইল ট্র্যাক্টের ভিতরেও তারা মুভ করে আসে। তাহলে এত বড় একটা সেলের পক্ষে গোল যদি হয়, মুভ করা সম্ভব না। সেই জন্য তারা সাইটোপ্লাজম শেড করে, মানে সাইটোপ্লাজম বাদ দিয়ে রেখে তারা মানে কমায় ফেলে আগে, সেটাকে বলে শেডিং অফ সাইটোপ্লাজম। এবারে থার্ড স্টেজ হলো এই যে একদম ডেফিনিট স্ট্রাকচার আসা। ডেফিনিট স্ট্রাকচারের মধ্যে আসবে নেক, এই যে নেক এইখানে, তারপরে মিডল পিস এটা, তারপরে যে টেইল, এইটা ফর্ম করাকে হলো থার্ড স্টেজ বলে, ফর্মেশন অফ নেক, মিডল পিস এন্ড টেইল। এটা হওয়ার কারণ হলো আপনার যাতে মুভমেন্ট হতে পারে। এই টেইল না থাকলে অথবা মিডল পিসে, যদি মিডল পিসে থাকে মাইটোকন্ড্রিয়া, সেই মাইটোকন্ড্রিয়াই আপনার এনার্জি সাপ্লাই দেয় যেন টেইলটা এরকম মুভমেন্ট করতে পারে, অর্থাৎ ফ্ল্যাজেলা মুভমেন্ট করতে পারে। এই মুভমেন্ট করলে স্পার্ম সুইম করে আপনার ফিমেল জেনিটাল ট্র্যাক্টের ভিতর দিয়ে সুইম করে ওভামের কাছে যেতে পারবে। সেই জন্য এইটাও হলো ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। আর আরেকটা পয়েন্ট হলো নিউক্লিয়াস অনেক বড় ছিল, এই যে এত বড় নিউক্লিয়াস এইখানে, এই নিউক্লিয়াসটাকে ছোট করে আনা, এই যে কত বড় নিউক্লিয়াস সেটাকে ছোট করে কতটুক, এইখানে একদম ফাইনালি দেখেন কতটুক, সেটাকে হলো কনডেনসেশন অফ নিউক্লিয়াস বলে। অর্থাৎ এই 4টা স্টেপ আমি এই যে এখানে লিখে দিয়েছি, ফর্মেশন অফ অ্যাক্রোজোম, তারপরে কনডেনসেশন অফ নিউক্লিয়াস, তারপরে ফর্মেশন অফ নেক, মিডল পিস এন্ড টেইল, আর শেডিং অফ সাইটোপ্লাজম অ্যাজ রেসিডুয়াল বডি। এই রেসিডুয়াল বডিটাকে আবার সার্টোরি সেল ফ্যাগোসাইটোসিসের মাধ্যমে খেয়ে ফেলে। কাজে সার্টোরি সেলের আরেকটা ফাংশন পেলাম, একটা হলো যে মানে ইয়ে করা, ওই যে সাপোর্ট দেওয়া আমাদের স্পার্মাটোসাইটকে অথবা স্পার্মাটোজেনেসিস প্রসেসটাকে রেগুলেট করা। আর আরেকটা হলো এই যে ফ্যাগোসাইটোসিস।
যদি আপনার এই রেসিডুয়াল বডি ফ্যাগোসাইটোসিস করে না খেয়ে ফেলে, তাহলে তো আপনার আমাদের টেস্টিসের ভিতরে রেসিডুয়াল বডি জমে যাবে সব, কারণ প্রতিটা স্পার্মই তাদের এই যে সাইটোপ্লাজম বাদ দিয়ে দিয়ে রেসিডুয়াল বডি ফর্ম করবে। সেটাই পরিষ্কার করে ফেলে এই যে সার্টোরি সেল ফ্যাগোসাইটোসিসের মাধ্যমে। আর অ্যাক্রোজোমের কথা আমি বললাম, এই যে ক্যাপ লাইক স্ট্রাকচার, নিউক্লিয়ার সারফেসের হাফ অফ দ্য নিউক্লিয়ার সারফেস কভার করে। এখানে দেখেন আপনার এই যে পুরো এই যে কালো জায়গাটা, এটাই হলো পুরোটাই অ্যাক্রোজোম। আর এই যে এই পুরো জায়গাটার মধ্যে নিউক্লিয়াস আছে, তো নিউক্লিয়াস হলো এই যে অর্ধেকের বেশি কভার করে ফেলে হলো গিয়ে অ্যাক্রোজোম। আর তাদের যে এনজাইম আছে দ্যাটস অ্যাসিস্ট ইন দ্য পেনিট্রেশন অফ এগ এন্ড সারাউন্ডিং স্ট্রাকচার। সারাউন্ডিং স্ট্রাকচার হলো জোনা পেলোসিটা আর কিউমুলাস ওফোরাস। এগুলো আপনাদের এখন ভাবতে হবে না, আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসে অথবা কালকের ক্লাসেই আমরা এটা পড়বো। আর এই স্পারমেটোজেনেসিসের পুরো প্রসেস 74 ডেজ লাগে। মানে মানে এমন না যে 74 ডেজ পর পর স্পার্ম প্রোডাকশন হবে, তা না, প্রতিদিনই প্রায় 300 মিলিয়ন স্পার্ম হয়। কিন্তু ওই যে একটা স্পার্ম যে হলো, ধরেন এই ব্যক্তি সে যে হলো, তার এই পর্যায়ে আসতে 74 ডেজ লেগেছে, কিন্তু প্রতিদিনই আপনার 300 মিলিয়ন স্পার্ম তৈরি হবে। তো এইভাবেই আমাদের স্পার্মেটোজেনেসিস শেষ হয়। স্পার্মেটোজেনেসিসের থেকে স্পার্মিওজেনেসিস খুবই ইম্পর্টেন্ট, এটা আপনার রিটেনে সবসময় আসবে, রিটেনের প্রশ্ন। তাহলে আপনাদের আর কোনো প্রশ্ন থাকলে আমাকে করেন, তাহলে আজকের ক্লাস এখানে শেষ হয়ে যাবে, মানে আমাদের টপিক আজকে শেষ এখানে। কারো কোনো প্রশ্ন ভাইয়া আছে? সাইটোপ্লাজমিক ব্রিজটা আরেকবার বুঝাবেন। বোঝাচ্ছি, ছবিতে যাই। এখানে সেল ডিভিশন হলে কি হয়, মাদার সেল থেকে দুইটা ডটার সেল তৈরি হয়। দুইটা ডটার সেল কিন্তু ডিটাচ থাকে, আলাদা থাকে। আমরা এই যে আগে দেখে আসছি, দেখেন একদম প্রথমের দিকে যাই, ও সাইটের এখানে এই যে দেখেন পুরো আলাদা, এখানে এখানে কোনো কানেকশন নাই, দুইটা সেল আলাদাই তো হবে। কিন্তু এইখানে হবে কি, আপনার দুইটা সেল আলাদা হয় না স্পারমেটোজেনেসিসের সময়। আমরা আসি, এই যে স্পারমেটোজেনেসিসের সময় দুইটা সেল আলাদা হবে না, দুইটা কানেকশন থাকবে। অর্থাৎ দুইটা সাইট নিউক্লিয়াস ঠিকই ডিভাইড হয়েছে, দুইটা নিউক্লিয়াস হয়েছে, কিন্তু সেলগুলো এই যে ডিভিশন হয়ে যে পিঞ্চ অফ হয়ে যে দুইটা ভাগ হয়ে যাবে, তা হয় নাই। মাঝখানে একটা কানেকশন রয়ে গেছে, অর্থাৎ দুইটা ডটার সেলের মাঝখানে একটা কানেকশন আছে, মানে পুরোপুরি ভাগ হয়নি। এটাকে এই যে সাইটোপ্লাজমিক ব্রিজ বলে। এটা দেখেন একদম শেষ পর্যন্ত আছে, এই যে ব্রিজের মতো, মানে একদম লাস্ট পর্যন্ত এটা থাকবে। যখন স্পার্ম পুরো স্পার্মিওজেনেসিস প্রসেস কমপ্লিট করে বের হয়ে আসবে, তার আগ পর্যন্তই এই যে ব্রিজের মতো এটা থাকবে। মানে এই যে একটা কানেকশন থাকবে, অর্থাৎ একটা সেলের সাথে আরেকটা সেলের সাইটোপ্লাজমের কানেকশন আছে, সেটাকেই আপনার সাইটোপ্লাজমিক ব্রিজ বলে। বুঝতে পেরেছেন? জি ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, আর কারো প্রশ্ন আছে কোনো? কারো প্রশ্ন থাকলে করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা আজকে শেষ করে ফেলি। মানে আজকের টপিক আমি প্রথমে বলেছিলাম ছোট, তাও আমি অনেক সময় নিয়ে বলে বলে 1 ঘন্টা পার করে ফেলেছি। তো আবার ইনশাল্লাহ কালকে আমরা ক্লাসে আসব। কালকের টপিক হবে ফার্টিলাইজেশন, তার আগে ওভিউলেশন আর ইমপ্ল্যান্টেশন, অর্থাৎ ফার্স্ট উইক অফ ডেভেলপমেন্টে যত কিছু চেঞ্জ হয় সেটা আমরা কালকেও ঠিক একই টাইমে অর্থাৎ 9:30টায় চলে আসব। কালকেও ইনশাল্লাহ ছোট একটা ক্লাস হবে, ছোট ক্লাসের মাধ্যমে আমরা ইনশাল্লাহ বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে, আর যদি কারো প্রশ্ন না থাকে তাহলে আমরা শেষ করি আজকে।